আমার নাম রতন, বয়স 38। গত 15টা বছর ধরে এই শহরের রাস্তায় রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে ছুটে চলছি। এই দীর্ঘ সময়ে কত কি যে দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। জন্ম দেখেছি, মৃত্যু দেখেছি, দুর্ঘটনার পর থেতলে যাওয়া শরীর থেকে শুরু করে হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাস ফেলা মানুষ সবই আমার এই অ্যাম্বুলেন্সের সঙ্গে হয়েছে। সত্যি বলতে একটা সময়ের পর আর কিছুতেই কিছু মনে হতো না। আবেগ, ভয়, মায়া এই শব্দগুলো আমার অভিধান থেকে মুছে গিয়েছিল। আমার কাছে প্রতিটি লাশ ছিল নিছকই একটা বডি, যাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়াই আমার কাজ। কিন্তু সেই রাতের ঘটনাটা আমার 15 বছরের অভিজ্ঞতার সাহসকে এক ঝটকায় চুরমার করে দিয়েছিল। সেদিন ছিল ভরা বর্ষার এক রাত। সকাল থেকে আকাশটা গোমরা মুখে ছিল, আর সন্ধে নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। রাত যত বাড়ছিল বৃষ্টির তেজও তত বাড়ছিল। আমি কন্ট্রোল রুমে বসে ঝিমুচ্ছিলাম। এমন সময় ফোনটা বেজে উঠল। ওপার থেকে ডিউটি অফিসারের গম্ভীর গলা ভেসে এলো, রতন তৈরি হয়ে নাও, মর্গে যেতে হবে। একটা সুইসাইডের কেস আছে, বডিটাকে ওর বাড়ির ঠিকানায় পৌঁছে দিতে হবে। এই ধরনের কল আমার কাছে নতুন কিছু নয়। দীর্ঘশ্বাস ফেলে আমি রেইনকোটটা গায়ে চাপিয়ে অ্যাম্বুলেন্সের দিকে এগোলাম। বৃষ্টির ছাট এসে মুখে লাগছিল, আর ভেজা সোদা মাটির গন্ধের সাথে হাসপাতালের ফিনাইলের গন্ধ মিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। মর্গের সামনে গাড়ি দাঁড় করাতেই দুজন ওয়ার্ড বয় একটা সাদা কাপড়ে মোড়া স্ট্রেচার নিয়ে বেরিয়ে এলো। কাগজপত্র সই করে লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের অংশে সাবধানে তুলে নিলাম। ডেথ সার্টিফিকেটের চোখ বোলালাম। নাম অভিক রায়, বয়স মাত্র 22। ছেলেটা গলায় দড়ি দিয়েছিল কেন কে জানে। এসব নিয়ে ভাবার সময় বা ইচ্ছে কোনোটাই আমার ছিল না। আমার কাজ হলো লাশটাকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে এসে বসলাম। ঠিকানাটা শহরের অন্য প্রান্তে, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। বৃষ্টির কারণে হয়তো আরো বেশি সময় লাগবে। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে ইঞ্জিন স্টার্ট করলাম। গাড়ির হেডলাইটের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো কাচের ওপর মুক্তোর মতো চিকচিক করছিল। শহরের কোলাহল পেছনে ফেলে আমি হাইওয়ের দিকে এগিয়ে চললাম। গাড়ির ভেতরে আমি একা, আর পেছনে একটা নিথর দেহ। ওয়াইপারের একটানা শব্দ, ইঞ্জিনের গর্জন আর বৃষ্টির ঝমঝম আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর শহরটা পুরোপুরি পেছনে চলে গেল। হাইওয়ের দুপাশে অন্ধকার, মাঝে মাঝে দু একটা লরির আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আমি রেডিওটা চালিয়ে দিলাম যদি কোনো গান শোনা যায়, কিন্তু বৃষ্টির কারণে শুধু খসখসে আওয়াজ হচ্ছিল। বিরক্ত হয়ে ওটা বন্ধ করে দিলাম। এখন গাড়ির ভেতরের নিস্তব্ধতা যেন আরো প্রকট হয়ে উঠল। হঠাৎ করে আমার মনে হলো পেছনের অংশে যেন একটা হালকা খসখস শব্দ হলো। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, কিছুই দেখা যাচ্ছে না। শুধু সাদা কাপড়ে ঢাকা শরীরটা আবছা ভাবে চোখে পড়ছে। হয়তো স্ট্রেচারটা একটু নড়েছে, কিংবা বৃষ্টির আওয়াজটাকে ভুল শুনেছি। আমি সব ভেবে মনকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। একটা অজানা অচেনা ভয় ধীরে ধীরে আমার স্নায়ুতে চাপ সৃষ্টি করতে শুরু করেছিল, যার কারণ আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। আমি নিজেকে বোঝালাম, রতন, এত ভয় পেলে চলে? 15টা বছর তো এই কাজই করে এলি। মনকে শক্ত করে আমি আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। রাস্তাটা ক্রমশ আরো নির্জন হয়ে আসছিল। বৃষ্টির ফোঁটাগুলো এখন যেন আর সরলরেখায় পড়ছে না, দমকা হাওয়ায় এদিক ওদিক ছড়িয়ে গিয়ে গাড়ির জানালায় আশ্রয় পড়ছে। ওই পারের খসখস শব্দটা অসহ্য লাগছিল। আমার মনে হচ্ছিল এই শব্দটা যেন আমার মাথায় ভেতরে হাতুড়ি দিয়ে পিটছে। কয়েক মিনিট পার হলো, আমি প্রায় ভুলে গিয়েছিলাম পেছনের অস্বস্তির কথা। কিন্তু ঠিক তখনই আবার শব্দটা হলো, এবার আরো স্পষ্ট, যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে সাবধানে পা ফেলে হেঁটে গেল। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আবার রিয়ার ভিউ মিররে তাকালাম। না, সবকিছু আগের মতোই আছে। সাদা কাপড়ে ঢাকা দেহটা স্থির হয়ে শুয়ে আছে। আমি ভাবলাম হয়তো কোনো ইঁদুর বা আরশোলা ঢুকেছে। পুরোনো অ্যাম্বুলেন্স, এসব থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার মন এই যুক্তি মানতে চাইছিল না, কারণ শব্দটা ঠিক স্ট্রেচারের কাছ থেকে আসছিল। গাড়ির গতি কিছুটা কমিয়ে দিলাম, কান দুটোকে সজাগ রাখলাম। বৃষ্টির শব্দের মাঝে অন্য কোনো আওয়াজ পাওয়া যায় কিনা তা বোঝার চেষ্টা করছিলাম। কয়েক মুহূর্তের জন্য সব চুপচাপ। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো ভাবছি, ঠিক তখনই যে শব্দটা শুনলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। একটা হালকা গঙ্গানের মতো আওয়াজ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, যেন কেউ অনেক কষ্ট করে গলা দিয়ে আওয়াজ বের করার চেষ্টা করছে। আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি ঘামতে শুরু করেছি, যদিও গাড়ির ভেতরটা বেশ ঠান্ডা ছিল। আমার বিশ্বাস হচ্ছিল না, এটা হতেই পারে না। আমি নিজের কানকে বিশ্বাস করব, নাকি 15 বছরের অভিজ্ঞতাকে? ডাক্তাররা ডেথ সার্টিফিকেট দিয়েছেন, মর্গে দেহটা হিমঘরে ছিল। একটা মৃতদেহ কি করে আওয়াজ করতে পারে? আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। অতিরিক্ত ক্লান্তি আর এই ভৌতিক পরিবেশের কারণে আমার হ্যালোসিনেশন হচ্ছে। আমি চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নিলাম, নিজেকে শান্ত করার শেষ চেষ্টা। কিন্তু এরপর যা ঘটলো তার জন্য আমি কেন, পৃথিবীর কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভারই প্রস্তুত থাকে না। আমি শুনলাম একটা ধাতব শব্দ, যে শব্দটা আমি খুব ভালো করে চিনি, বডি ব্যাগের জিপার খোলার শব্দ।
চেনের দাঁতগুলো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যে ধীরে হেসে হেসে আওয়াজটা হয়, ঠিক সেই শব্দ। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররে তাকালাম। যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সাদা কাপড়ে ঢাকা দেহটা ধীরে ধীরে উঠে বসছে। প্রথমে মাথাটা একটু উঁচু হলো, তারপর কাঁধ, এবং তারপর পুরো শরীরটা স্ট্রেচারের উপর বসে পড়ল। আমার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গিয়েছিল। আমি স্টিয়ারিংটা শক্ত করে ধরে রেখেছিলাম। আমার শরীরটা যেন সিটের সাথে জমে গিয়েছিল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। লাশটা মানে আতিক রায়ের শরীরটা আমার দিকে ওর মুখটা ঘোরালো। বৃষ্টির কারণে বাইরের আলো আধারিতে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু আমি দেখলাম ওর ফ্যাকাশে রক্তহীন মুখে একটা বীভৎস হাসি ফুটে উঠল। তারপর সেই অসম্ভব ঘটনাটা ঘটল। একটা শুকনো শীতল খসখসে গলায় সে আমার নাম ধরে ডাকলো, রতন। হাসিটা আরো চওড়া হলো। রতন, রতন। সে হাসির শব্দটা কোনো মানুষের ছিল না, ওটা ছিল অশরীরী ফাঁপা একটা প্রতিধ্বনি, যা আমার অ্যাম্বুলেন্সের বন্ধ জায়গায় বারবার ধাক্কা খাচ্ছিল। আমি আর সহ্য করতে পারলাম না। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। জ্ঞান হারানোর আগে শেষ যে জিনিসটা আমার মনে আছে তা হলো সেই পৈশাচিক হাসি আর আমার নাম ধরে ওর বিকৃত ডাক। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি একটা তীব্র আলোর ঝলকানি ছাড়া আর কিছুই দেখতে পারছিলাম না। চোখে প্রচন্ড ব্যথা করছিল। কয়েকবার পিটপিট করার পর ধীরে ধীরে দৃষ্টিটা পরিষ্কার হলো। আমি দেখলাম আমি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে সাদা দেওয়াল, পাশে একটা স্যালাইনের স্ট্যান্ড থেকে স্বচ্ছ তরল আমার হাতের শিরায় ঢুকছে। এটা চেনা গন্ধ, ফিনাইল আর ডেটলের মিশ্রণ। কিন্তু এটা আমার অ্যাম্বুলেন্সের সেই ভ্যাপসা গন্ধ নয়। এটা একটা পরিষ্কার জীবাণুমুক্ত পরিবেশের গন্ধ। আমার মাথাটা ভীষণ ভারী লাগছিল। কি হয়েছিল তা মনে করার চেষ্টা করতেই সেই বীভৎস দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। উঠে বসা লাশটা, ওর ফ্যাকাশে মুখ, সেই পৈশাচিক হাসি আর আমার নাম ধরে ডাক। আমার সারা শরীর ভয়ে কেঁপে উঠল। আমি চিৎকার করে উঠতে চাইলাম, ওই লাশটা, ওটা কোথায়? আমার গলার আওয়াজ শুনে একজন নার্স ছুটে এলেন। শান্ত হন, শান্ত হন, আপনি এখন হাসপাতালে আছেন, কোনো ভয় নেই। আমার অ্যাম্বুলেন্স আর ওই বডিটা। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। নার্স আমাকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, আপনার গাড়িটা রাস্তার পাশে পাওয়া গিয়েছিল। ইঞ্জিন চালু ছিল আর আপনি স্টিয়ারিং এর উপর অজ্ঞান হয়ে পড়েছিলেন। হাইওয়ে পেট্রোলের লোক আপনাকে এখানে নিয়ে এসেছে। চিন্তা করবেন না, আপনার অফিসের লোকদের খবর দেওয়া হয়েছে। একটু পরই আমার অফিসের সুপারভাইজার শরীফ ভাই হন্যে হয়ে ঘরে ঢুকলেন। তার মুখে রাজ্যের চিন্তা। আমাকে দেখেই বলে উঠলেন, রতন, কি হয়েছিল তোর? ডাক্তার বলছেন অতিরিক্ত স্ট্রেস আর প্যানিক অ্যাটাক থেকে এমনটা হয়েছে। তুই ঠিক আছিস তো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, শরীফ ভাই, ওই লাশটা, ওটা বেঁচে উঠেছিল, আমার সামনে উঠে বসেছিল, আমার নাম ধরে হাসছিল। শরীফ ভাই আমার কপালে হাত রেখে বললেন, আরে ধুর, কি সব বলছিস? টেনশনে তোর মাথা খারাপ হয়ে গেছে। হাইওয়ে পেট্রোলের লোক যখন গাড়িটা পেয়েছে, তখন বডিটা ঠিক যেমন ছিল তেমনই স্ট্রেচারে শোয়ানো ছিল। বডি ব্যাগটাও চেন দেওয়া ছিল। তার কথা শুনে আমার পৃথিবীটা যেন দুলে উঠল। তার মানে কি, আমি যা দেখেছি সব আমার মনের ভুল, একটা দুঃস্বপ্ন? কিন্তু ওটা এত জীবন্ত ছিল, সেই হাসি, সেই গলার স্বর, ওটা স্বপ্ন হতে পারে না। আমি জোর দিয়ে বললাম, না শরীফ ভাই, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। শরীফ ভাই আমার দিকে করুণার চোখে তাকালেন। তিনি হয়তো ভাবছিলেন আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। তিনি আমাকে শান্ত করার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করছি। তুই এখন বিশ্রাম নে, বডির ব্যাপারে চিন্তা করিস না। আমি অন্য ড্রাইভার আসলামকে পাঠিয়ে দিয়েছি, ও লাশটা ঠিকানে পৌঁছে দেবে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আসলাম, ও একা যাচ্ছে ওই অ্যাম্বুলেন্সে? যদি ওর সাথেও, আমার ভয়টা যেন দ্বিগুণ হয়ে গেল। কিন্তু আমি কিছু করতে পারলাম না। ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, কিন্তু ঘুমের মধ্যেও আমি সেই ফাঁপা শীতল হাসিটা শুনতে পাচ্ছিলাম। রতন, রতন। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি সত্যি কিছু দেখেছিলাম, নাকি আমার মস্তিষ্ক আমার সাথে ভয়ঙ্কর একটা খেলা খেলছিল? এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু হাসপাতালের বিছানায় শুয়ে অসহায়ের মতো কাঁপছিলাম আর ভাবছিলাম, সত্যিটা কি? হাসপাতাল থেকে 2 দিন পর আমাকে ছেড়ে দেওয়া হলো। ডাক্তাররা রিপোর্টে লিখলেন এক্সট্রিম ফ্যাটিক অ্যান্ড অ্যাকিউট প্যানিক ডিসঅর্ডার। সোজা বাংলায়, অতিরিক্ত ক্লান্তি আর ভয় থেকে আমি জ্ঞান হারিয়েছিলাম। আমার কথাগুলো, লাশ উঠে বসা, হাসা, নাম ধরে ডাকা, কেউ বিশ্বাস করলো না। সবাই ভাবলো এটা আমার ক্লান্ত মস্তিষ্কের কল্পনা। আমার স্ত্রীও আমাকে বোঝালো আমি যেন কয়েকদিনের জন্য কাজ থেকে ছুটি নেই। সে আমার খুব যত্ন নিচ্ছিল, কিন্তু আমি তার চোখেও একটা ছাপা অবিশ্বাস দেখতে পেলাম। আমি বুঝতে পারছিলাম এই পৃথিবীতে আমি একা। আমার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। আমি প্রায় 1 মাসের ছুটি নিলাম, কিন্তু এই ছুটি আমার জন্য শাস্তির মতো হয়ে দাঁড়ালো। আমি রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই ফ্যাকাশে মুখটা ভেসে উঠত।
কানে বাজত সেই পৈশাচিক হাসি, ঘরের সামান্য খটখট শব্দেও আমি চমকে উঠতাম। অন্ধকারকে আমার ভয় করতে শুরু করলো। যে রতন 15 বছর ধরে লাশ নিয়ে রাতের অন্ধকারে ছুটে বেরিয়েছে, সে এখন নিজের ঘরের বাথরুমের দরজা বন্ধ করতেও ভয় পায়। আমার অবস্থা দেখে বাড়ির সবাই চিন্তিত ছিল। কয়েক সপ্তাহ পর আমি একদিন সাহস করে আসলামের সাথে দেখা করতে গেলাম, যে আমার জায়গায় লাশটা পৌঁছে দিতে গিয়েছিল। আমি ওকে কিছুটা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কিরে আসলাম, সেদিন ওই বডিটা নিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি তো? আসলাম স্বাভাবিকভাবে উত্তর দিল, না তো রতন ভাই, আর কি অসুবিধা হবে? বেচারার বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল। কাজটা সেরে চলে এসেছি। কেন বলুন তো? ওর উত্তরটা শুনে আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। তাহলে কি সত্যি ওটা আমার মনের ভুল ছিল? আসলামের সাথে তো কিছুই হয়নি, তাহলে শুধু আমার সাথেই কেন হলো? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো আমাকে ভেতর থেকে করে করে খাচ্ছিল। একটা সময় পর আমি বুঝতে পারলাম আমার কাছে দুটো রাস্তা খোলা আছে। হয় আমি এই ঘটনাকে সত্যি বলে মেনে নিয়ে সারা জীবন ভয়ে ভয়ে কাটাবো, নিজের চাকরি, সংসার, মানসিক শান্তি সব নষ্ট করব, অথবা এটাকে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলে মেনে নিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করব। আমি দ্বিতীয় পথটাই বেছে নিলাম, কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জোর করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করলাম। দিনের বেলা বন্ধুদের সাথে সময় কাটাতাম, স্ত্রীর সাথে গল্প করতাম, যাতে রাতের ভয়টা কম হয়। খুব ধীরে ধীরে আমি নিজেকে বদলাতে শুরু করলাম। আমি নিজের মনকে বারবার বোঝালাম ওটা একটা হ্যালুসিনেশন ছিল। বৃষ্টির রাত, নির্জন রাস্তা, আর একটা আত্মহত্যার লাশ, এসব কিছু মিলিয়ে আমার অবচেতন মন একটা ভয়ঙ্কর নাটক তৈরি করেছিল। 1 মাস পর আমি আবার কাজে যোগ দিলাম। প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল। প্রতিটা কলে আমার বুক কাঁপতো, অ্যাম্বুলেন্সের পেছনের অংশে তাকাতে ভয় করত। রিয়ার ভিউ মিররটা আমার কাছে আয়নার চেয়ে বেশি আতঙ্কের বস্তু হয়ে উঠেছিল। কিন্তু সময় বড় অদ্ভুত জিনিস। ধীরে ধীরে ভয়টা অভ্যাসে পরিণত হলো। আমি আগের মতো না পারলেও কাজটা চালিয়ে যেতে লাগলাম। আজ অনেকগুলো বছর কেটে গেছে, আমি এখনো অ্যাম্বুলেন্স চালাই। তবে আমি আর আগের সেই রতন নেই। আমার ভেতরের সেই কাঠিন্য, সেই আবেগহীনতাটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি এখনো লাশ বহন করি, কিন্তু এখন প্রতিটা লাশের দিকে তাকালে আমার সেই রাতের কথা মনে পড়ে। আমি জানি না সেদিন রাতে আমি যা দেখেছিলাম তা সত্যি ছিল নাকি আমার মনের ভুল। আমি আর সেই উত্তর খুঁজি না। আমি শুধু কাজ করি, বাড়ি ফিরে আর প্রার্থনা করি যেন আর কোনোদিন রাতের অন্ধকারে আমার অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কেউ আমার নাম ধরে হেসে না ওঠে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে সময়কাল 2019 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে, যখন ঠান্ডাটা বেশ ভালোই পড়ে। যার কাছ থেকে রবি ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন তার নাম জাকির। জাকির ভাই এখন এলজিডিতে কর্মরত রয়েছেন। তবে একটা সময়ে উনি লাশবাহী ফ্রিজিং ভ্যানগুলো চালাতেন। মূলত একটি ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটেছিল, উনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এরপর উনি এই লাশবাহী গাড়ি চালানো ছেড়ে দেন, সর্বোচ্চ লেভেলের চেষ্টা করতেন আর কি। যার কারণে লাশবাহী ফ্রিজিং ভ্যান চালানোর সময় তেমন কোনো ভয়ের ঘটনার অভিজ্ঞতা ওনার ছিল না। দোয়া কালাম পড়তেন। আর উনি যেই লাশবাহী ফ্রিজিং ভ্যানটা চালাতেন, ওটার ভেতরে এমন একটা সিস্টেম করে রেখেছিলেন, সেটা হচ্ছে যে একটা সাউন্ড সিস্টেমের মতো করে রেখেছিলেন। উনি ওনার যেই ড্রাইভিং সিট, সেখান থেকে কোরআন তেলাওয়াত বা অন্য কোনো কিছু যেন বাঁচাতে পারেন, এরকম একটা সাউন্ড সিস্টেমের মতো করে রেখেছিলেন। আর আরও একটা সিস্টেম করে রেখেছিলেন, যদি ওই ফ্রিজিং ভ্যানের ভেতরে বিশেষ কোনো শব্দ হয়, সেই শব্দটা যেন উনি পেতে পারেন, এরকম একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা উনি ওনার ওই ফ্রিজিং ভ্যানে করে রেখেছিলেন আর কি। এটা একটা কাস্টমাইজ করে উনি এটা করেছিলেন। সাধারণত এই ফ্রিজিং ভ্যানগুলো কিন্তু এয়ার টাইট হয়ে থাকে, এতে বাইরে থেকে কোনো বাতাস ঢোকার কোনো সুযোগ নাই। এমনকি ভেতর থেকেও কোনো পানি বা রক্ত বের হয়ে যাবে এমন সুযোগও কিন্তু খুবই কম। এরকম একটা বেশ ভালো কন্ডিশনের ফ্রিজিং ভ্যান কিন্তু উনি চালাচ্ছিলেন এবং সবসময় যত্ন নিতেন গাড়ির, যার কারণে তেমন কোনো সমস্যা কিন্তু গাড়িতে দেখা যেত না। উনি রাতের বেলা একটা লাশ পৌঁছে দিয়ে আসেন ঝিনাইদহ বা এর আশেপাশের কোনো একটা জায়গায়। আর একটা বিষয় বলে রাখা ভালো, এই জাকির ভাইয়ের বাড়ি কিন্তু ঝিনাইদহ সদরেই। তো উনি ওই দিকটাতে লাশ পৌঁছে দিয়ে আবার ঢাকাতে চলে আসেন। ওই সময় ওনার বাসা যেখানে ছিল সেটা ঢাকার উত্তরা 11 নম্বর সেক্টরে। উনি বাসায় এসে ভোরের দিকে ফজরের নামাজ পড়ে
গোসল করে ঘুমিয়েছেন, ঘন্টাখানেক ঘুমিয়েছেন, তখন ওনার একটা ফোন আসে। এই ফোনটা আসে কুর্মিটোলা যে জেনারেল হসপিটাল সেখান থেকে, ওখানকার একজন স্টাফ ওয়ার্ড বয় সে ফোন করে। মূলত সে জানায় যে ভাই একটা লাশ নিয়ে যেতে হবে, ফেনীতে যেতে হবে, ফেনী সদরে। আর যার লাশ তার আত্মীয় সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, খুব দ্রুত নিয়ে যেতে হবে লাশটা যার উনি 5 দিন যাবত এই কুর্মিটোলা হসপিটালে ভর্তি ছিলেন। তো ওই দিন সকালবেলায় মারা গেছেন আর কি। আর মারা যাওয়ার পরই পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে লাশটা আবার ফেনীতে পাঠানো হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মূলত ওই ওয়ার্ড বয় উনি বলেন যে ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। এরপর মূলত এই যে জাকির ভাইকে ফোন দিয়েছেন। তো জাকির ভাই ঘন্টাখানেক ঘুমিয়েছেন। তো এরকম অল্প সময় ঘুমানোর পরও দীর্ঘ সময় আবার ড্রাইভিং অভিজ্ঞতা ওনার আছে, যেহেতু লাশবাহী ফ্রিজিং ভ্যানই উনি চালান, দূর দূরান্তে লাশ নিয়ে যেতে হয়, ঘুমের আসলে ওই রকম ঠিক ঠিকানা থাকে না। যেহেতু ঘুমিয়েছেন ঘন্টাখানেক, উনি উঠে গাড়িটা আবার একটু দেখে নেন, চেক করে নেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখে যে না, সব কিছু ঠিকঠাক আছে, গাড়ি নিয়ে উনি কুর্মিটোলা জেনারেল হসপিটালে চলে আসেন। এরপর লাশটা উনি বুঝে নেন, তবে লাশের সাথে কোনো আত্মীয় স্বজন যান নাই। ঠিকানা দিয়ে দেওয়া হয় ফেনীর কোথায় লাশটি নিয়ে যাওয়া হবে। আর দিনের বেলা লাশ নিয়ে যেতে তো তেমন আর সমস্যা হওয়ার কথা নয়। উনি লাশটা বুঝে নিয়ে লাশের সাথে যে কাগজপত্র যেটা থাকে হসপিটাল থেকে, একটা ছাড়পত্র বা এই ধরনের কিছু কাগজপত্র যেগুলো দেওয়া হয়, এগুলো নিয়ে উনি রওনা দিয়েছেন। ওনার নাম্বারও ওই ফেনীতে এই লাশের যে পরিবার, এই পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে রাখা ভালো, যার লাশ তার নাম ছিল আহাদ। আমি আবারও বলছি, যার নাম ছিল আহাদ। এই আহাদ নামটা কেন বলছি, আপনারা ঘটনার শেষ দিকে এসে বুঝতে পারবেন যে কেন নামটা জোর দিয়ে বলছি। কারণ এখানে এমন একটা রহস্য লুকায়িত আছে, হয়তোবা এই আহাদ সাহেবের পরিবাররা এখন পর্যন্ত জানেন না। এই ঘটনা প্রচারিত হওয়ার পর আমাদের লিসেনারদের মাধ্যমে হয়তোবা তারা জানতে পারেন যে ঘটনাটা কি হয়েছিল। তো চলুন এবার ঘটনার মূল বিষয়ের মধ্যে ঢুকে যাই। জাকির ভাই উনি গাড়ি নিয়ে রওনা করেছেন। উনি ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে যখন মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠেছেন, তখন তার কাছে অদ্ভুত একটা অনুভূতি হয়। অনুভূতিটা এমন ছিল, সেটা হচ্ছে যে ভেতরে কেউ কথা বলছে, আর এই কথাটা আফ্রিকান কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে, সাউথ আফ্রিকার কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে। এই যে জাকির ভাই, উনি আবার 3 বছর সাউথ আফ্রিকাতে ছিলেন, ওখানকার কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ উনি বুঝতেন। 3 বছর থাকাকালীন সেখানকার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ওনার তো টুকিটাকি ধারণা হয়েছিল। তো উনি বুঝতে পারছেন না কি ব্যাপার, ভেতরে এরকম আফ্রিকান ভাষায় কথা বলছে, এটা কি আসলে তার মনের ভুল? উনি চিন্তা করলেন যে রাত্রে তো ঘুম আসলে হয়নি, সকালে ঘন্টাখানেক ঘুমিয়েছেন, এই কারণেই কি এরকম তার কাছে মনে হচ্ছে কিনা। তাছাড়া গাড়ির ভেতরে যেখানে এয়ারটাইট সিস্টেমে ওই লাশটি রয়েছে, সেখানে ফ্রিজিং সিস্টেমটা অন করা রয়েছে, ভিতরে কনকনে ঠান্ডা, সেখান থেকে কোনো কথা ভেসে আসবে, তাও আবার আফ্রিকান ল্যাঙ্গুয়েজের, এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে কথোপকথন হচ্ছে, একজন বলছে আর একজন উত্তর দিচ্ছে, দুইজনের কণ্ঠ 2 রকমের। উনি চিন্তা করলেন এটা ওনার মনের ভুল, এটা তো সম্ভব না। তারপরও যেহেতু রাতের বেলা ঘুমান নাই উনি, দিনের বেলা অল্প একটু ঘুমিয়েছেন, উনি ওই মেয়র হানিফ ফ্লাইওভার যেটা, মানে যাত্রাবাড়ি ফ্লাইওভার যেটা, এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পর একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছেন। বলতে গাড়িটা আসলে একটা গ্যারেজে নিয়েছেন, কাছাকাছি একটা গ্যারেজে নিয়েছেন। গ্যারেজে নিয়ে যাওয়ার পর উনি বলছেন যে ওই গ্যারেজের লোককে বলছেন, দেখেন তো ভাই চাকার হাওয়া টাওয়া ঠিক আছে কিনা। তো উনি চাকার হাওয়া টাওয়া ঠিক করতে দিয়ে কি করেছেন, ওই গাড়ির পেছনের দরজাটা খুলেছেন। খোলার পর দেখেন যে সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই, লাশটা যেরকম ভাবে রাখা ছিল ওরকমই রয়েছে। আর ওর ভিতরে যেহেতু
কুলিং সিস্টেম চালু আছে, এক ধরনের বরফের ধোঁয়া হয়, কিন্তু ফ্রিজে যে জায়গা দিয়ে কিন্তু বাতাস বের হয়, যে বাতাস কুলিং সিস্টেমটা আসলে ঠিক রাখে, ওইটা কিন্তু একটা ধোঁয়ার মতো। তো উনি যখন এই ফ্রিজিং ভ্যানের দরজা খুলেছেন, দেখেন ভিতরে ধোঁয়ার মতো আছে, সব কিছু ঠিকঠাক, এভরিথিং ইজ ওকে, কোনো সমস্যা নেই। উনি আবার দরজাটা বন্ধ করেন। ওনার কাছে মনে হয়েছে এটা ওনার মনের ভুল, এটা টোটালি ওনার মনের ভুল, এটা তো হতেই পারে না, এখানে আফ্রিকান ল্যাঙ্গুয়েজে কে কথা বলবে। উনি আবার গাড়ি নিয়ে যাত্রা শুরু করেন। কুমিল্লা পৌঁছানোর কিছুক্ষণ আগে ওনার কাছে আরো একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। সেটা হচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে যে এই ফ্রিজিং ভ্যানের ভেতরে চটচট চটচট আওয়াজ আসছে। পাটখড়ি যদি পোড়ানো হয়, শুকনো পাটখড়ি যদি পোড়ানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন এক ধরনের চটচট চটচট আওয়াজ আসে। মনে হচ্ছে এই ধরনের চটচট চটচট আওয়াজ আসছে। উনি এই ধরনের আওয়াজ পাওয়ার পর চিন্তা করলেন যে ভেতরে কুলিং সিস্টেমে কোনো সমস্যা হলো কিনা। হতেই পারে, ফ্রিজে অনেক সময় ভেতরে আগুন লেগে যেতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে। উনি তখন গাড়িটা একটা জায়গায় রাখলেন। এটা কিন্তু দিনের বেলা, তখন ম্যাক্সিমাম সকাল 11টা বা এরকম কাছাকাছি সময় হয়েছে আর কি। দিনের বেলা প্রচুর মানুষ চারদিকে রয়েছে, আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এটা তো খুবই ব্যস্ততম একটা রাস্তা, সেখানে তো প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করছে। উনি রাস্তার পাশে গাড়িটা সাইড করে গাড়ি থেকে নামেন। নামার পর উনি আবার পেছনের দরজাটা খোলেন, তবে এবার দরজাটা খোলে বেশ অবাকই হয়ে যান। কেননা উনি যখন দরজা খুলেছেন, খোলার পর ভেতরে এক ধরনের ধোঁয়া তো রয়েছেই, তবে এই ধোঁয়াটা কিন্তু ঠান্ডা করার ধোঁয়া নয়। যেমনটা ফ্রিজের দরজা খুললে আমরা একটা ধোঁয়া দেখি, এই ধোঁয়াটা এই ধোঁয়া নয়। মনে হচ্ছে কাঠ কয়লা পোড়ালে যে ধোঁয়া সৃষ্টি হয়, এরকম ধোঁয়া। আর লাশটা ঠিক যেভাবে রাখা ছিল ওভাবেই আছে। ওই ধরনের ধোঁয়া হলেও ভেতরে ঠান্ডা কেমন আছে এটা দেখার জন্য উনি আবার হাতটা ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, যে ঠান্ডা ঠিকঠাক আছে তো, লাশ আবার নষ্ট হয়ে যাবে না তো। যদিও বা জানুয়ারি মাস ছিল, শীতকাল ছিল, তো উনি হাতটা যখন ভিতরে ঢুকিয়েছেন দেখলেন যে না, তার হাতে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। উনি বুঝতে পারলেন যে না, গাড়ির কুলিং সিস্টেমটা ঠিক আছে। তারপরে এরকম ধোঁয়া কেন হলো? উনি যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আর টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে সেলফ রুকিয়া করার জন্য যতটুকু দোয়া দুরুদ জানার দরকার এতটুকু উনি জানতেন। যেহেতু ফ্রিজিং ভ্যান চালান, লাশ টানেন, কিছু কিছু ঘটনা তো ঘটতেই পারে। উনি চিন্তা করলেন যে দিনের বেলা তো আল্লাহর রহমতে আর তেমন কিছু সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি ফেনীর কাছে চলে আসবো, আর ফেনী সদরেই তো বাড়ি, লাশটা বুঝাই দিব। উনি তাড়াতাড়ি আবার দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিলেন। গাড়িতে তো উনি একা, আর দিনের বেলার লোকজন তো আর তার আসলে প্রয়োজনও নাই। উনি রওনা দিয়েছেন। ওনার আবার ক্ষুধা পেয়েছিল, তো চিন্তা করলেন যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া যেখানে আছে আর কি বর্তমানে, ওই এরিয়ার কাছাকাছি আসার পর রাস্তার পাশের একটা রেস্টুরেন্টের সামনে থাকা ফাঁকা জায়গায় গাড়িটা রাখেন। রাখার পর উনি ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যান, হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসেন। তো নাস্তা করতে করতে উনি খেয়াল করছেন যে আশেপাশে বেশ কিছু উৎসুক জনতা ওনার গাড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তারা কি যেন দেখছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাড়ির কি হলো। উনি দ্রুত খাওয়া শেষ করে বাইরে বের হয়েছেন। পরিপূর্ণভাবে আসলে খাওয়া শেষ করতে পারেন নাই, ওই লোকজন তার গাড়ির দিকে কি যেন দেখছে, কথা বলছে, আঙ্গুল দিয়ে কি যেন দেখাচ্ছে। উনি দ্রুত বাইরে বের হয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। উনি দেখেন যে গাড়ির ভেতর থেকে রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচ দিয়ে বাইরে গড়িয়ে পড়ছে, এবং বেশ খানিকটা রক্ত গড়িয়েও পড়েছে। উনি তো পুরাই অবাক, এটা কিভাবে সম্ভব, কারণ এই দরজাগুলো বা পুরো বডিটাই এয়ারটাইট সিস্টেমটা থাকে এখানে, তাই এই ধরনের কোনো কিছু হওয়ার পসিবিলিটি কিন্তু নাই। উনি কি হয়েছে দেখার জন্য গাড়ির দরজাটা খুলেছেন। দরজা খোলার পর দেখতে পান
যে ওই যেই কাঠ কয়লা পোড়ানোর যে ধোঁয়া, এটা কিন্তু এখন আর নাই। ওখানে শুধু ওই কুল হলে, কোনো জায়গা কুল হলে যে ধোঁয়াটা হয় আর কি, ওই রকম ধোঁয়াই আছে, বরফের যেরকম ধোঁয়া হয় ওরকম ধোঁয়াই আছে। তবে লাশটা যেভাবে রাখা ছিল ওভাবেই আছে, বুকের উপরের বেশ খানিকটা জায়গা ভিজে উঠেছে, মনে হচ্ছে তার বুকের ভেতরে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে, আর ওখান দিয়ে জমাট বাঁধা রক্ত গড়িয়ে গড়িয়ে বাইরে পড়ছে। উনি তখন খুবই দ্রুততার সাথে ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলেন, গাড়ির ওই জায়গাটা হালকা করে পরিষ্কার করে নেন। উনি তো বুঝতে পেরেছিলেন যে রক্ত তো এইভাবে টপ টপ করে পড়তেই থাকবে, আর যেখানে রক্ত পড়েছে সেখানে উনি বিসমিল্লাহ বলে পানি ঢেলে দেন। এরপর খুবই দ্রুততার সাথে উনি গাড়ি চালিয়ে ফেনী সদরে ওই ফ্যামিলির কাছেও চলে আসেন, যেই ফ্যামিলির কাছে লাশটা হস্তান্তর করতে হবে। ওই ফ্যামিলির লোকজন লাশটা যখন বুঝে পেয়েছেন তখন তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, লাশের বুকের উপরে এরকম হলো কেন? উনি তখন এই বিষয়টা খুলে বলেন যে আসলে উনি জানেন না কেন এরকমটা হয়েছে, তবে ওনার কাছে কিছু বিষয় অস্বাভাবিক বলে মনে হয়েছে। তখন জাকির ভাই খেয়াল করলেন যে ওই পরিবারের লোকজনও আসলে কিছু একটা বিষয় মনে হলো বলতে চাইল না। কি যে বলতে চাইল না এটা বুঝতে পারলেন না। দিনের বেলা যেহেতু, জাকির ভাই চিন্তা করলেন যে লাশটা যেহেতু নিয়েই আসলাম, তাহলে আমি জানাজাটা শেষ করেই যাই। এর মধ্যে লাশের গোসল টোসল দেয়া যে কাজটা রয়েছে এর মধ্যে আমি গাড়িটা ধুয়ে পরিষ্কার করে ফেলি, গাড়িটা রেডি করে ফেলি, জানাজা শেষ করে তারপর আমি টাকা পয়সা নিয়ে চলে যাব, এরকমটাই চিন্তা করেছেন। তো সেই চিন্তা অনুযায়ী উনি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ঠিকঠাক করেছেন। এদিকে লাশের গোসল দেওয়া হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজাও হয়ে যায়। বাদ আসর জানাজা হয়ে যায়। তো উনি তখন জানাজা শেষ করে ওই লাশের যিনি বাবা, মানে ওই আহাদ সাহেবের বাবা, তার কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে গাড়ি স্টার্ট দেবেন এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ চলে আসে। একজন লোক দৌড়াতে দৌড়াতে ওই বাড়ির মধ্যে ঢুকে বলে কি, লাশ নাই, লাশ নাই, তাড়াতাড়ি আসেন সবাই, লাশ নাই। লাশ নাই মানে এ কেমন কথা, লাশ কোথায় যাবে? আহাদ ভাই এই কথা শোনার পর সাথে সাথে গাড়ির ভিতর থেকে বাইরে বের হয়ে আসছেন। উনিও অন্যান্য লোকদের সাথে যেতে থাকেন ওই কবরের কাছে। কবরের কাছে পৌঁছে সবাই তো অবাক হয়ে যান। একটা বিস্ময়কর, এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। মনে হচ্ছে কবরের ভেতর থেকে কেউ মাটিগুলো উপরের দিকে ছিটকে ফেলেছে। উপর থেকে কেউ যে খুঁড়েছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে নিচ থেকে কেউ এমন জোরে সজোরে উপরের দিকে ধাক্কা দিয়েছে যে এই মাটিগুলো ছিটকে বিভিন্ন জায়গায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কবরের উপরে যে বাঁশ দেয়া থাকে, চাটাইগুলো দেয়া থাকে, এগুলো দূরে দূরে ছিটকে পড়েছে, আর ভেতরে লাশ নাই। এটা কিভাবে সম্ভব? ওই সময় কিন্তু আশেপাশে তখনও মানুষজন ছিল। লাশটা দাফন করার পর পরিবারের সদস্যরা তো চলে এসেছে, আর ওই লাশটা যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরের চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটা হচ্ছিল, আরো কিছু কাজ করার জন্য লোকজন ছিল। তাদের উপস্থিতিতেই হঠাৎ করে এই কবরটা মনে হলো ভেতর থেকে কেউ ছুঁড়ে ফেলেছে উপরে সমস্ত মাটি সবকিছু। তারা তো ভয়ে সরে চলে যায়। এরপর সাহস করে কাছে এসে দেখে ভিতরে লাশ নাই। তারপরেই মূলত একজন দৌড়াতে দৌড়াতে এসে খবর দিয়েছে। লাশ কে নিল? তারা তো খুঁজতে থাকে, আসলে খুঁজে তো আর পাওয়া যাবে না। ওই সময়ে এই যিনি গাড়ি চালক জাকির ভাই, ওনাকে তো চলে আসতে হবে, টাকা পয়সা তো সব পেয়ে গেছেন, কিন্তু আসলে লাশটার কি হলো এই তথ্যটা উনি কিভাবে নেবেন? এই জন্য উনি স্থানীয় একজন দোকানদারের ফোন নাম্বার নিয়ে আসেন, ওনার সাথে কথা বলে যাতে পরবর্তীতে জানতে পারেন যে লাশটা আসলে কি হলো, পাওয়া গেছে কি যায় নাই। উনি ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে আল্লাহর রহমতে ঢাকায় চলে আসেন। তবে ঢাকায় আসার পথে উনি কিন্তু বিশ্রাম নিয়েছিলেন। উনি কুমিল্লার কাছে একটা পেট্রোল পাম্পে গিয়ে গাড়ি থামান। গাড়ি থামানোর পর ওখানে গিয়ে আবারও গাড়িটা ভালো করে ধুয়ে ফেলেন আর কি। তারপরে উনি ওই পেট্রোল পাম্পের একজন স্টাফের সাথে কথা বলেন যে আজকে রাত্রে আমি আর বাড়িতে যাব না, এখানে একটা থাকার ব্যবস্থা করে দেন আমাকে।
তো ওদেরকে কিছু টাকা পয়সা দিলে থাকার ব্যবস্থা করে দেয়। তো গাড়ি ওখানে রাখার পর উনি ওইখানেই ঘুমাইছিলেন, পেট্রোল পাম্পের একটা জায়গায়। খুব ভালো মতো বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। উনি সকালে উঠে গাড়ি চালিয়ে চলে আসেন। কারণ হচ্ছে আগের রাতে তো ভালো ঘুম হয় নাই, আর তার পরের দিন ঘন্টাখানেক ঘুমিয়েছেন, আবার এই ধরনের ঘটনা উনি দেখলেন। ওনার মাথার ভিতরে মনে হচ্ছে যে একদম জ্যাম হয়ে আছে, মাথা কাজ করছে না। এই কারণেই মূলত উনি এতটা পথ আর গাড়ি চালিয়ে আসতে চান নাই। সারা রাত্রে কিন্তু আর কোনো সমস্যা হয় নাই, ওনার গাড়ির সাথেও কোনো সমস্যা হয় নাই। উনি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার গাড়ি নিয়ে ঢাকাতে চলে আসেন। তবে ঢাকাতে আসার পর ওনার মাথার ভিতরে শুধু একটাই চিন্তা, যে লাশটার কি হলো। উনি দিনের মধ্যে কয়েকবার ওই দোকানদারকে ফোন দিচ্ছিলেন যে লাশটা কি পাওয়া গেছে, লাশটা কি পাওয়া গেছে। তো দোকানদার বলে যে না, লাশটা তো পাওয়া যায় নাই। সেখানে নাকি অনেক হুজুর কবিরা আনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো রাখিকে আনা হয়েছে, কিন্তু তারাও কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারে না যে আসলে ঘটনাটা কি হয়েছে। এদিকে এই বিষয়টা তো তার মাথার ভিতরে কাজ করছে। টানা 3 দিন হয়ে যায়। এই 3 দিনের মধ্যে বেশ কয়েকবার ওই দোকানদারকে ফোন দিয়েছেন, কিন্তু দোকানদার বলেছেন যে লাশ পাওয়া যায় নাই, কেউ কোনো তথ্য দিতে পারে নাই। বিষয়টা আসলে জাকির ভাইকে খুব ভাবায়। উনি ছোটবেলায় যাত্রাবাড়িতে একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। সেই মাদ্রাসার একজন বড় হুজুর, ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, ওই সময় উনি জীবিত ছিলেন। এখন উনি জীবিত আছেন কি নাই এ বিষয়ে আর জানা যায় নাই। তার কাছে উনি যান, এই বিষয়টা পুরোটা খুলে বলেন, একদম টপ টু বটম যা যা হয়েছিল। গাড়ির মধ্যে ওই যে আফ্রিকান ল্যাঙ্গুয়েজে কথা, তারপরে কাঠ কয়লা পুরানো, এই ধরনের বিষয়গুলো উনি শেয়ার করেন। তারপর কবরের ভিতর থেকে এই যে লাশ এইভাবে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হুজুর আবার জিন রিলেটেড বিভিন্ন চিকিৎসা করতেন, তার সাথে অনেক ভালো ভালো শক্তিশালী জিনের সম্পর্কও ছিল। হুজুর বলেন ঠিক আছে, তুমি যাও, আমি দেখি তথ্য যদি নিতে পারি আমি তোমাকে ফোন করে আসতে বলবো। তো জাকির ভাই উনি চলে আসেন। উনি চলে আসার পর গাড়িও ঠিকঠাক মতো চালাতে পারছিলেন। ওনার মাথার মধ্যে খালি ওই একটা জিনিসই কাজ করতো, ওনার পুরো মনোযোগটা ছিল এই লাশের কি হলো। এই জন্য ঠিকঠাক মতো উনি ডিউটি করছিলেন না, অনেক ট্রিপ উনি ক্যান্সেল করে দিয়েছেন, ভালো লাগতেছে না। এই রহস্যর আসলে সমাধানটা কি, আর এখানে আসল ব্যাপারটাই কি হয়েছে। 3-4 দিন পর ওই হুজুর ফোন করে জাকির ভাইকে আসতে বলেন। তো জাকির ভাই যান। জাকির ভাই যাওয়ার পর ওই হুজুরকে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য বলেন। সেটা হচ্ছে যে ওই হুজুর খোঁজ খবর নিয়ে এমন কিছু তথ্য জানতে পেরেছেন যেটা হয়তোবা ওই আহাদ সাহেবের পরিবারের লোকজনও জানে না। সেটা হচ্ছে এই আহাদ সাহেব উনি সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন কাজ করতে। সেখানে এমন একটা দোকানে উনি কাজ করতেন, সেই দোকানে বিভিন্ন ধরনের জাদুর উপকরণগুলো বিক্রি করা হয়। মূলত উনি ওই দোকানে একজন কর্মচারী হিসাবে কাজ করতেন। ওখানে বিভিন্ন লোক যারা তান্ত্রিক কবিরাজ, এরা জাদুর উপকরণগুলো কিনতে আসতো। বিভিন্ন ধরনের জাদুর উপকরণ সেখানে আছে, সাপ আছে, বানরের মাথা আছে, কুমিরের চামড়া আছে, শূকরের দাঁত আছে, বাঘের দাঁত, মানে অনেক ধরনের নাম না জানা অনেক আইটেম আছে। উনি যে কাজটি করতেন সেটা হলো এগুলো বেচা কেনা করতেন। এছাড়া কিন্তু অন্য কোনো কাজ বা জাদুটোনা উনি কিন্তু জানতেন না। তো ওই দোকানের একজন রেগুলার কাস্টমার ছিল, তার নাম হচ্ছে রাশি। এই রাশির সাথে এই আহাদ সাহেবের ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এই রাশি একটা ভয়ঙ্কর ধরনের কালো জাদুতে পারদর্শী ছিল। শোনা যায় যে এই কালো জাদুটার নাম হলো উবেঙ্গমারা। এটা আফ্রিকায় বিভিন্ন ধরনের যে সমস্ত কালো জাদু প্রচলিত আছে, তো এর মধ্যে ভয়ঙ্কর টাইপের যে কয়েকটা কালো জাদু আছে তার মধ্যে এইটা একটা। আর এই উবেঙ্গমারা, এই কালো জাদুর যে পিশাচ, ওখানকার স্থানীয় লোকজন এই পিশাচটিকে নাকি পিন্টে ভোলাটি বা এই টাইপের নামে অভিহিত করে থাকে। আর ওখানে কিন্তু যে ভুডু যেই জাদুবিদ্যাটা, এটাও তো প্রচলিত আছে। বলা হয় যে এই উবেঙ্গমারা এবং ভুডু দুটো কালো জাদু একত্রে যদি কারো উপর প্রয়োগ করা হয়, সেই কালো জাদুটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যেটা কাটানো অত্যন্ত দুরূহ ব্যাপার। তো এই যে রাশি, এই রাশি মূলত উবেঙ্গমারা যে কালো জাদুটা, এই কালো জাদুতে পারদর্শী ছিল। কখনো কখনো
সে এই ভুডু এবং উবেঙ্গমারা দুটো একসাথে প্রয়োগ করত। এই রাশি যে কালো জাদু করে, দেখা যাচ্ছে রাশির আর্থিক অবস্থা অনেক ভালো। তো এই যে আহাদ সাহেব, উনি এরকম কালো জাদুর উপকরণ বিক্রি করতে 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 একটা সময় মনে হয়, আচ্ছা বাংলাদেশ থেকে এত দূরে আসলাম সাউথ আফ্রিকাতে, আমার জীবন কি খালি এভাবে কর্মচারী হিসাবেই চলে যাবে? আমি কি ধনী হইতে পারবো না? এই রাশিকে তার মনের কথাটা খুলে বলেন, আমি ধনী হতে চাই। রাশির সাথে যেহেতু তার একটা ভালো সম্পর্ক ছিল, রাশি বলেন যে ঠিক আছে, তুমি এই উবেঙ্গ মারা যে জাদুটা আছে, এই জাদুর কিছু বিষয় আছে, তোমাকে কারো উপর কালো জাদু করতে হবে না, কিন্তু তুমি কিছু বিষয় প্র্যাকটিস করবা, তাহলে তুমি ধনী হইতে পারবা। এখানে এমন একটা পিশাচ রয়েছে যে তোমাকে অনেক উপকার করবে, তবে সেই পিশাচ কিন্তু এর বিনিময়ে তোমার অনেক কিছু নিয়েও নিতে পারে। এই সমস্ত কথা বলার পর আহাদ সাহেব নাকি অনায়াসে রাজি হয়ে যান, ঠিক আছে কি আর নেবে, নিলে নিল। এরপর এই যে রাশি তাকে কিছু রিচুয়াল শিখিয়ে দেন। সেই রিচুয়ালগুলো আসলে রাশি প্রথমে শেখাতে চান নাই, কেননা রাশি বলেছিলেন যে এই রিচুয়ালের যে সমস্ত মন্ত্রগুলো, এগুলো আফ্রিকার লোকাল ল্যাঙ্গুয়েজে উচ্চারিত হয়, এগুলো ভুল হইলেই নাকি সমস্যা। যেহেতু এই আহাদ সাহেব উনি তো বাংলাদেশি, ওই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো একদম স্পষ্ট করে তার জন্য উচ্চারণ করাটা একটু কঠিনই তো বটে, আর ভুল হওয়াটাও স্বাভাবিক। তারপরেও আহাদ সাহেব আস্তে আস্তে এটাকে আয়ত্ত করে নিয়েছিলেন। আহাদ সাহেবের ভালোই উপার্জন ওখানে হতো নাকি, দেশে টাকা পয়সা ভালোই পাঠিয়েছেন। তো ওনার আসলে এটাতেও মন ভরছিল না, ওনার কাছে মনে হচ্ছিল যে আরো বেশি টাকা পয়সা দরকার। এটা যখন ওই রাশিকে বলেন, তখন রাশি বলেন যে তোমাকে তাহলে আরো একটা রিচুয়াল শিখতে হবে, তবে এই রিচুয়ালটা করার জন্য তোমার খুব নিকট আত্মীয়দের মধ্যে কারো রক্ত লাগবে। শুধু রক্তটা, তাকে মেরে ফেলতে হবে বিষয়টা এরকম না, শুধু রক্তটাই লাগবে। আর একটা বিশেষ পদ্ধতিতে রিচুয়াল করে এই রক্তটা নিতে হবে। এখন সাউথ আফ্রিকাতে তার কোনো আত্মীয় স্বজন নেই, তাকে কি করতে হবে, বাংলাদেশে আসতে হবে। তখন এই আহাদ সাহেব বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশে চলেও আসেন। উনি তো বিবাহিত ছিলেন, ওনার সন্তানাদি ছিল। উনি চিন্তা করেছেন তার ছেলের, যেহেতু তার রক্তের সম্পর্কে আত্মীয় লাগবে, অন্য কাউকে উনি কিভাবে এটা বলবেন, একটা রিচুয়াল করবেন তারপর তার কাছ থেকে রক্ত নেবেন, এটা তো আসলে বলা যায় না, এটা তো খুব গোপন বিষয়। উনি চিন্তা করলেন তার নাবালক ছেলের কাছ থেকে এই রক্তটা সংগ্রহ করবেন, ও তো বুঝতে পারবে না। তো ওনার স্ত্রীকে না জানিয়েই তার ছেলেকে সামনে রেখে একটা রিচুয়াল করেন। ছেলেটা বুঝতে পারে নাই কি হচ্ছে না হচ্ছে, একটা সিরিঞ্জের মাধ্যম দিয়ে মূলত উনি রক্ত নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সমস্যা হয় কি, ওই মন্ত্রগুলো পড়ার সময় আহাদ সাহেব ভুল করে ফেলেছিলেন। এই কারণেই মূলত উনি যে জাদুটা করেছেন, এই জাদুর সাথে সম্পর্কযুক্ত যে পিশাচটা, এই পিশাচটা তার ছেলেকে মেরে ফেলে ওখানেই। রক্ত নেওয়ার কারণে যে মারা গেছে বিষয়টা এরকম না, উনি যে মন্ত্রে ভুল করেছিলেন এই জন্যই ছেলেটাকে মেরে ফেলে। এরপর আহাদ সাহেবকে অসুস্থ করে দেয়। তার অসুস্থতার কারণে মূলত কুর্মিটোলা জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়। যেহেতু তার একজন আত্মীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তার সাথে যখন যোগাযোগ করা হয় তখন উনি বলেন ঠিক আছে, যেহেতু অসুস্থ হয়ে গেছে এই হসপিটালে নিয়ে আসো। এই জন্য তাকে নিয়ে আসা হয়। সেখানে 5 দিন থাকার পর এই আহাদ সাহেব মারা যান। এরপর এই যে গাড়ির মধ্যে যখন কিছু কথোপকথন শোনা যায় আফ্রিকার লোকাল ল্যাঙ্গুয়েজে, এইখানে একটা ভয়ঙ্কর বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে যে যেই পিশাচটা ওখানে এসেছিল সে এমন কিছু জাদু জানতো যে কারিনকে জাগ্রত করতে পারত। গাড়ির মধ্যে আসার পর এই পিশাচটা এই আহাদ সাহেবের কারিনকে জাগ্রত করে ফেলেছিল। সে মূলত কারিনের সাথে কথাবার্তা বলছিল। কারিন সে নাকি কোনোভাবেই আহাদ সাহেবের ডেড বডির কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু এই পিশাচটা নাকি বুঝায় যে আহাদ সাহেবের সাথে তার চুক্তি হয়েছিল, সে মন্ত্রে ভুল করলে যার কাছ থেকে রক্ত নেওয়া হবে তাকে মেরে ফেলবে, আর আহাদ সাহেবকেও একসময় মরতে হতো। যেহেতু সে মন্ত্রে ভুল করেছে এই জন্য তাকে দিয়ে ওই পিশাচের আর কোনো কাজ হবে না, এই জন্য আহাদ সাহেবকেও সে মেরে ফেলেছে। আর আহাদ সাহেবের
হৃৎপিণ্ডটা তার প্রয়োজন। তো কারিনের সাথে ওই সময় ওইটা নিয়েই কথা হচ্ছিল। একটা পর্যায়ে নাকি কারিন রাজি হয়ে যায়, ঠিক আছে নিয়ে যাও। এরপরে ওই পিশাচটা সে একটা রিচুয়াল শুরু করে, কাঠ কয়লা পুড়িয়ে এমনভাবে সে তার মতো করে রিচুয়াল করছিল, ওই শব্দটাই মূলত উনি পরবর্তীতে গাড়ির মধ্যে পেয়েছিলেন। তবে কাঠ কয়লা যে পোড়ানো হয়েছে, ওখানে যে কোনো ছাই পড়ে থাকবে এমন কোনো কিছু কিন্তু দেখা যায়নি। আর ওখানে তো কুলিং সিস্টেম চালু ছিল, সেখানে আগুন ধরালেও তো অন্য ধরনের একটা সমস্যা হওয়ার কথা, এরকম কোনো কিছুই হয়নি। জাস্ট শুধু চট 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 আওয়াজই পেয়েছিলেন জাকির ভাই। আর এই ডেড বডিটা অবশ্যই অবশ্যই ওই পিশাচটা নিয়ে যাবে। আর এই পিশাচটা কবরের মধ্যে ঢোকার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছিল সাধনা করে করে। সে আফ্রিকার অনেক শক্তিশালী একটা পিশাচ। যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় আসার পর এই গাড়িটা একটা জায়গায় পার্ক করে রাখা হয়, এই জাকির ভাই নাস্তা করার জন্য ঢোকেন, তখন মূলত পিশাচটা ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে গিয়েছিল। আর যখন দাফন করা হয়েছিল, দাফন করার পরপরই এই লাশটা সে নিয়ে যায়। ওই হুজুর জাকির ভাইকে এটাও বলে দিয়েছিলেন এই লাশটা সে আফ্রিকাতে নিয়ে গেছে, আর কখনোই ওই লাশটা পাওয়া যাবে না। এই কথা জানার পর বিভিন্ন সময় পরবর্তীতেও কিন্তু জাকির ভাই ওই দোকানদারকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে ওই লাশের কোনো সন্ধান পাওয়া গেছে। তখন নাকি ওই দোকানদার বলেছিলেন যে না, এই বিষয়ে কেউ তেমন কিছুই বলতে পারে নাই, লাশটাও পাওয়া যায় নাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যারা শুনলেন তারা যদি ফেনীর ওই আহাদ সাহেবের পরিবার বা তার বিষয়ে জেনে থাকেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ব্যাপারটা কি ছিল। এখানে হয়তোবা আরও অনেক ব্যাপার ছিল, কারণ সব বিষয় কিন্তু হুজুর আসলে বলতে পারেন নাই। এখানে আরও অনেক ব্যাপার ছিল, শুধু কয়েকটা জিনিস বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে রাশি, উবেঙ্গমারা, পিন্টে ভেলাটি, এই টাইপের কিছু জিনিস। আর হচ্ছে ওই জিনটা কোন প্রজাতির এটা বলতে পেরেছিলেন, এটা হচ্ছে ইনসার প্রকৃতির জিন। এটা ইফরিত শ্রেণীরই একটা জিন। ইফরিদের মধ্যে কয়েকটা ভাগ রয়েছে, এর মধ্যে ইনসার একটা নাকি ভাগ। এরাও অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে, এরাও কালো জাদুতে পারদর্শী। ওই জিনটা ইনসার প্রকৃতির জিন, এতটুকুই বলতে পেরেছিলেন, আর এই ঘটনাটা বলতে পেরেছিলেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন এই ইনসার প্রকৃতির জিন কতটা শক্তিশালী। এরা কারিনকে জাগ্রত করে ফেলতে পারে। কারিনের সাথে সরাসরি যোগাযোগ করাটা এটা কিন্তু সব জিনের পক্ষে সম্ভব হয় না। অনেক হুজুররা, অনেক সাধকরা যারা হুজুর বেশে থাকেন, সাধক জাদুকর, ইনারা কিন্তু বিভিন্নভাবে মানুষ সম্পর্কে অনেক কথা বলে দেন। তার কাছে যাওয়ার সাথে সাথে তার নাম, সে কি করে এসেছে, এমন কিছু কথা যেগুলো সে ছাড়া আর কেউ জানে না, সেটাও উনি বলে ফেলছেন। তখন সেই ব্যক্তি মনে করেন আরে এই কথা তো আর কেউ জানে না, এই হুজুর জানলো কিভাবে বা এই কবিরাজ জানলো কিভাবে। এটাও কিন্তু জিনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, কখনো কখনো সরাসরি কারিনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। কিছু কিছু এমন গোপন কথা যেগুলো আসলে কারো জানার কথা না, এমন কিছু তথ্য কারিনকে কানেক্ট করে তথ্যগুলো সংগ্রহ করা হয়। সব জিন কিন্তু কারিনের সাথে কানেক্টেড না, কানেক্ট হতে পারে না। আবার সব হুজুর কবিরাজও কিন্তু কারিনকে কানেক্ট করতে পারে না। এইটার জন্য দীর্ঘ একটা সাধনার প্রয়োজন হয়, এমনটা আমি জেনেছিলাম। তো এই ইনসার জিন কিন্তু কারিনকে কানেক্ট করতে পারে, এমন এক শ্রেণীর জিন। প্রিয় লিসেনার, শুনলেন ঘটনাটি, এটা কিন্তু পুরোটাই দিনের বেলা হয়েছিল, রাতের বেলা কিন্তু না। অ্যাম্বুলেন্সের ভেতরে বলতে ওই যে ফ্রিজিং ভ্যানের ভেতরে যা যা হয়েছিল দিনের বেলা। তারপরে লাশটা কবর থেকে নিয়ে গেল, তখনও কিন্তু সন্ধ্যা হয়নি, আসরের পরপরই। কবর দেওয়ার 10 থেকে 15 মিনিটের মাথায় ঘটনা ঘটছে, সবটাই দিনের বেলাতে হয়েছে। এখানেই এই ঘটনার বিশেষত্ব। সাধারণত আমরা লাশ নিয়ে যাওয়ার সময় যে ঘটনাগুলো শুনি, অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাগুলো রাতের বেলা হয়ে থাকে, তবে এই ঘটনাটা পুরোটাই হয়েছে দিনের বেলাতে। প্রিয় লিসেনার্স, আশা করছি আহাদ সাহেবের সাথে যে বিষয়টা ঘটেছিল, এই রহস্যটা আজকে উদ্ঘাটিত হলো। তার পরিবারের সদস্য যদি কেউ শুনে থাকেন,
বা তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ শুনে থাকেন, তারা হয়তো বা বুঝতে পারবেন কেন এমনটা হয়েছিল। আর তার লাশটার কখনোই পাওয়া যাবে না। এই ইনসাস শ্রেণীর জিনেরা নাকি যাকে বলি হিসাবে নেয়, তার ডেড বডিটাও খেয়ে ফেলে। তার লাশ আসলে পাওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না, এখনো নেই, এমনটাই তথ্য পাওয়া যায়। আল্লাহ ভালো জানেন আসলে কি হয়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের লোভ থেকে হেফাজত করুন, যাতে করে লোভে পড়ে আমরা কালো জাদুর আশ্রয় না নিই, আর লোভে পড়ে অন্যকেও ক্ষতি না করি নিজে ভালো থাকার জন্য। যদি আমাদের মধ্যে থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটেই যায় বা হয়ে থাকে, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ঘটনাটা তানভীরের সাথে ঘটে 2010 সালে। তানভীরদের বাড়ি ঢাকার অদূরে মানিকগঞ্জে, আর তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এখানকার ছাত্রাবাসে থাকতেন। তো বিভিন্ন সময় তিনি ছুটিতে বাড়ি যেতেন, আর বেশিরভাগ সময় তো ঢাকায় কাটানো পড়তো। তো সেবার ঈদের ছুটিতে তিনি বাড়ি গেলেন। তো ঈদের ছুটি মানেই লম্বা ছুটি, আর ঈদের ছুটি মানেই বেশ আনন্দের সময়, কারণ বাড়িতে গেলে সবাই থাকে, পরিচিত আত্মীয় স্বজন। তো বেশ মজা করছিলেন তানভীর, নিজেদের বাড়িতে বেশ সময় কাটালেন। এরপরে গেলেন তার নানা বাড়িতে। তো নানা বাড়ি বেশ দূরে না, বাট কাছাকাছি কোন একটা জায়গায়। তো সেখানে গিয়ে নানা বাড়িতে আরো মজা করছেন কাজিনদের সাথে, আর সেখানকার কাজিনদের বন্ধু বান্ধবের সাথে তার মোটামুটি পরিচয় ছিল, তারাও তার সাথে বেশ আনন্দ ফুর্তি করছেন। তো যেটা করতেন তারা, তার নানা বাড়িটা ছিল নদীর কাছে, নদীর একদম কোল ঘেঁষে। তো যেখান থেকে তারা হেঁটে হেঁটে চলে যেতেন সামনে, গিয়ে সেখানে যে ঘাট ছিল, ঘাট থেকে নদী পার হতেন। নদী পার হয়ে ওই পারে গিয়ে সেইখানকার যে বাজার ছিল, সেই বাজারে তাদের আড্ডা জমতো কাজিনদের সাথে, কাজিনদের বন্ধুদের। তানভীরও সেখানে যেতেন। আর যেহেতু ঈদের পরবর্তী সময়, ওই সময়টা বেশ মানে মানে জমজমাট সেখানে, কারণ অনেকেই আসছেন ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে আসছেন তাদের এখানে, মানে যারা দূরে থাকেন। তো তাদের সাথে বেশ একটা ভালো বন্ড তৈরি হয়। তো তানভীর বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন, এরকম প্রায় আড্ডা দিতেন। তো একদিন এরকম গিয়েছেন তিনি দুপুরের পরে বিকেলে, তিনি আর তার কাজিন, তানভীর আর তার কাজিন দুইজনে সেখানে আড্ডা দিতে আর কি বাজারে। তো আড্ডা দিলেন বেশ অনেকক্ষণ সময়। আড্ডা দিয়ে তারপরে গল্প গুজব করছেন। তো হাঁটতে হাঁটতে তার কাজিনের সাথে এক সময় সেখান থেকে সামনে চলে আসলেন। তো আস্তে আস্তে দেখছেন যে সেই বাজারের শেষ প্রান্তে যে রাস্তাটা সোজা চলে গেছে, আর তার পাশে রাস্তা নেমে গেছে দূরে চিমনি, মানে সেই ইট ভাটা ছিল সেখানকার, সেই ইট ভাটার চিমনি। তো তানভীর দেখতেছে যে ওখানে কয়েকটা চিমনি আছে বেশ পুরনো, সেগুলো মনে হয় না এখন ব্যবহার হয়, আর কয়েকটা মনে হয় যে ব্যবহার হয়েছে, মানে আজকেও সেখানে কাজ হয়েছে। এখন অবশ্য ধোঁয়া উঠতেছে না, হালকা হালকা ধোঁয়া আছে ওখানে। তো তার কাজিনকে সে বললো যে ইট ভাটা এটা কোনটা? বলে যে এটা আগে ছোটবেলায় আমরা আসছি না, মনে নাই? ধরে নিয়ে আসছি তো ছোটবেলায়, তখন তার স্কুলে পড়তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো আরো বড় ছিল। কয় যে এখন এত বড় না, এক সাইডেরটা বন্ধ হয়ে গেছে। কি জন্য? এইটা অমুকের ছিল, তাদের গ্রামের একজন বেশ প্রভাবশালী ব্যক্তি বলে ওনার ছিল। তো ওইখানে অনেক রকম অকারেন্স হয়েছে, অনেক কিছু উনি করতো উল্টাপাল্টা, এবং তার এই কারণে বন্ধ করে দিছে পরে একেবারে, মানে আইন 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 প্রণয়নকারী সংস্থারা এসে একদম ওটা সিলগালা করে দিচ্ছে, ওই জায়গায় আর কিছু হয় না। তো পাশের ভাটা এখনো আছে, ওইটা চলে, ওইটা আরেকজনের। তো তখন তানভীর বললো যে আচ্ছা চল যাই, দেখি কি অবস্থা, অনেকদিন তো এই জায়গায় যাই না, বেশ মজাই লাগতো। তা কাজিন বলে যাবি, জায়গাটা ভালো না। তো তানভীর তখন বলে কেন, কি সমস্যা? এর মানে কি ভালো না মানে কি? মানুষজন যায় না, বুঝছ না, ওই পাশের ভাটা তো পড়ে দিচ্ছে অনেকদিন ধরে, ওই জায়গাটা একদম আর অনেক অকারেন্স হয়েছিল, তো ওইখানে অনেক উল্টাপাল্টা কাজ কারবার করছিলেন উনি, এজন্য বন্ধ করে দিচ্ছে এটা, ওইদিকে লেগে যায় না মানুষ। আর এই যে এই পাশে চালু ভিটা, এটাও তো এখন তো বন্ধ হয়ে গেছে, তো মানুষ নাই, কাজকর্ম সে দেওয়াস না, বেড়া পড়ে গেছে একদম। তো তানভীর বলে আরে চল হাইটে আসি, সুন্দর লাগে। আমি যে ছোটকালে গেছিলাম, আমার কাছে কেমন জানি মজা লাগছিল, চারিদিকে ইটের স্তূপ করা, অনেক জায়গায় এরকম মাটি দিয়া ব্লক বানায় রাখছে, খুব সুন্দর। তো তার কাজিন বলে, মানে অনিচ্ছা সত্ত্বেও তানভীরের সাথে হেঁটে যায়। তো তারা দুইজন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে নামতেছে। তাদের বন্ধুরা কিন্তু তখনও ওই যে চায়ের দোকান টোকান ওখানে আছে আর কি। তারা দুইজন হেঁটে হেঁটে নামতেছে। তো নামতে নামতে তারা একদম সোজা চলে আসলো। তানভীর দেখতেছে যে জায়গায় যেখানে ইট ভাটা এখনো আছে, সেইখানে এখনো ইটের স্তূপ রাখা, বিভিন্ন রকমের ইট, মানে এগুলা বানায় জমায় রাখে, বুঝতেছে যেগুলো ইট। আর সোজা চলে গেছে এরকম বিভিন্ন স্তূপের পাশ দিয়ে চলে গেছে, মাঝখানে একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে আর তার কাজিন। এদিকে বেলা পড়ে যাচ্ছে, মানে সূর্যের আলোটা অনেকটাই নেমে আসছে, ওই চিমনির গায়ে হালকা লেগে কেমন জানি একটা লালচে আলো পড়ছে।
আর ওই পাশে যে পুরনো ভাটা আছে সেটার চিমনিগুলো কালচে কেমন জানি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটার মানে ব্যবহার হয় না, বোঝাই যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আরো সামনে চলে আসলো, অনেক ইটের স্তূপ। এক জায়গায় যেয়ে দেখলো যে ওই ইট শুকানোর জন্য প্রথমে মনে হয় মাটি দিয়ে এরকম ব্লক বানায় সাজায় রাখে আর কি, সেগুলো পাশে এরকম ঠেলা গাড়ির মতো আছে, রাখা আছে। তো ওগুলো দেখতে দেখতে তানভীর হাঁটতেছে, বললো যে এগুলা অনেকদিন দেখি না রে, অনেকদিন দেখি না, ছোটবেলায় দেখছি, অনেকদিন পরে আসলাম। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আলো কিন্তু কমে যাচ্ছে। এদিক দিয়ে আবার নদীর পানি হালকা দেখা যায়, মানে চিকচিক করতেছে এই পড়ন্ত সূর্যের আলোয়। তো তার কাজিন বলতেছে, তুই ওদিক কই যাস? হাইটা তানভীর হেঁটে যাচ্ছিল, মানে ওই যে পুরনো যে ইট ভাটাটা ওইটার কাছে। তার সে বলছে, আরে আমি ওদিক যাইতেছি, একটু দেখি না, পুরান ভাটাটা দেখি কি অবস্থা। তো তার কাজিন তারে বলছিল, আরে না, এই মানে তাকে মানা করতেছে, এর মাঝে তার ফোন আসছে তার কাজিনের। তো তার কাজিন ফোন বের করে ধরে কথা বলতেছে, আর এর মধ্যে তানভীর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। তো সে দেখতেছে যে এইখানে যেখানে যে ইট টিট বিছায় রাখছে এই জায়গাটা, এই পাশে কিন্তু ওই যে মানে মানে যেগুলো ব্লক করে করে রাখছে সেই জায়গার পাশ দিয়ে এরকম কিছু আরো কিছু ইটের স্তূপ আছে, তার পাশ দিয়ে সে বের হয়ে গেল। ওই পাশে দেখতেছে খোলা বড় বড় ঘাস জমে আছে। ওখানে কয়েক সেকেন্ড দাঁড়াইলো তানভীর, চিন্তা করলো আরে এখানে দাঁড়ায় থেকে তো কেমন জানি মানে এত বড় বড় ঘাস হয়ে গেছে। তারপর চিন্তা করলো, আরে যাই না, সামনে যেয়ে দেখি, ছোটবেলায় তো দেখছে ওইখানেও মানে কাজ হয়, কি সুন্দর ছিল। তো সে হাঁটা ধরলো, আর তার কাছে একটু কেমন জানি লাগে, তানভীরের কাছে আসলে এই ধরনের পুরানো জিনিস বা এইরকম কোন স্থাপনা পড়ে আছে দেখতে বেশ ভালো লাগতো তানভীরের কাছে, মানে সে খুব ইন্টারেস্ট ফিল করতো এগুলোতে। যাই হোক, সে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে, মানে একটা ছোট এরকম রাস্তার মতো। এইখানে আর কোনো ইটের স্তূপ নাই, কিছু নাই। তবে সামনে যেয়ে দেখলো কয়েকটা পুরনো স্তূপ আছে ইটের, সেগুলোর মধ্যে দিয়ে আবার শ্যাওলা মানে তারপর গজায় গেছে, ওই যে ছোট ছোট এরকম আগাছার মতো বের হয়ে গেছে, এবং ইটগুলা পুরান হয়ে গেছে, মানে এই ইটগুলা কেউ নেয় নাই কোনো কারণে, পড়ে আছে। বেশ বড় না, বাট বেশ কিছু ইটের এরকম স্তূপ, এগুলো পুরান হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ভাঙা ইট মানে যে আদলা এগুলো পড়ে আছে, সেগুলোর মধ্যে শ্যাওলা টাওলা হওয়া। তো হাঁটতে হাঁটতে সে সামনে যেয়ে দেখতেছে যে দূরে সেই একটা এরকম ঘর দেখা যাচ্ছে, এরকম কালো ঘর। এইটা সম্ভবত এইখান থেকেই মানে সব কার্যক্রম পরিচালনা করা হতো, আর সামনেই মনে হয় ভাটা। তো সে দেখে চিন্তা করলো যে যাই, আমি একটু দেখে আসি। এদিকে কিন্তু সূর্যের আলো একদম পড়ে গেছে দিকে। তো তানভীর হাঁটতে হাঁটতে ওই জায়গাটা চলে গেল, ঘরটার কাছে। বোঝা গেল যে এইখানে কার্যক্রম হইতো, কাজ টাজ হইতো। সে হাঁটতে হাঁটতে সামনে যে ওখানে ভাটা, মানে এরকম মানে যে জায়গাটার মধ্যে ইট মানে পোড়ানো হয়, সাজা সাজা রাখা হয়, ভাটার জায়গাটায় চলে গেল। ভাটার কাছে আস্তে আস্তে সে হঠাৎ করে দেখলো ওখানে একটা ছাউনির নিচে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা লাল একটা শাড়ি পরা, মানে লাল রঙের একটা শাড়ি পরা, মাথার মধ্যে ঘোমটা টেনে রাখছে, এবং তার চোখ দেখা যাচ্ছে, ঘোমটা যে টানছে সে এরকম সামনে নিয়ে আসছে, তার চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো কেমন জানি একটু ঘোলাটে, আর এই যে পড়ন্ত সূর্যের আলোটা এসে তির্যক ভাবে পড়ছে ওই ছাউনির উপরে, সেটার থেকে মনে হচ্ছে একটা গ্লেয়ার টাইপের কিছু ওই চোখে এসে পড়ছে। চোখটা মনে হচ্ছে চমকাচ্ছে, একটা সবুজাব চোখ, এবং টানা টানা কাজল দেয়া, বেশ লম্বা লম্বা চোখ, মানে এরকম ডাগর চোখ। তানভীরের জানি কেমন জানি ঝিম লেগে উঠলো, চোখগুলো দেখে সে অনেকটা সম্মোহিতর মতো হয়ে গেছে। সে কয়েক সেকেন্ড তাকাই ছিল মেয়েটার দিকে, মুখটা তো দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রাখছে মেয়েটা। তানভীর কিছু বলতেও পারতেছে না, সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে। সে যখন আরো কয়েক পা এগিয়ে গেছে, তখন মেয়েটা হঠাৎ করে ঘুরে হাঁটা দিল। হেঁটে সে ওই যে ছাউনি ধরে পেছনে ওই ভাটার কাছে চলে গেল, মানে ভাটার পেছন দিকে হেঁটে চলে যাচ্ছে। ওই জায়গাটা অন্ধকার, ওখানে কিন্তু মানে সূর্যের আলো আর আসতেছে না, ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, একদম ডিপ অন্ধকার। তানভীর সেই ভাটার একদম কাছে চলে আসছে। এসে সে মানে চিন্তা করতেছে সে ঢুকবে ভিতরে বা এরকম কিছু, ওই যে যেখানে এরকম ঘর দরজা আছে সে দরজাতে সে ভিতরে ঢুকবে, এরকম চিন্তা করতেছে। এই সময় দূর থেকে তার কাজিনের চিৎকার শুনলো। সে বলে, এই তুই কই, তুই এখানে নাকি? তো সে তখন আস্তে করে ফিরে তাকায়, দেখতেছে যে তার সে কাজিন ওখানে দাঁড়ায় আছে। তো তানভীর ঘুরে হাঁটা দিল তার কাজিনের দিকে। তার কাজিনও এগোয় আসছে, অনেকটা এগোয় আসছে। এসে বলে, তুই এখানে কি করতেছিস, ওখানে গেছিস কেন? বলে, আরে আমি এখানে আসছি দেখতে, এই যে ভাটা এনে পড়ে রয়েছে সবকিছু অন্যরকম, দেখতে থাকলে ভালোই লাগতেছে, চল ভিতরে যাই একটু দেখি। তো তার কাজিন কয়, না না, মাথা খারাপ নাকি, ওখানে বেটা এনে অনেক আজে বাজে বেটা, এই জায়গার পুরো সিল করে দিছিল, কেউ আসে না এখানে, উল্টা পাল্টা অনেক কিছু করছে এখানে। তো সে বলছে যে কি করছে? আরে বেটা বাদ দে, চল। তো বলে যে আমি যে এখানে দেখলাম যে একটা মেয়ে ওখানে হাইটা গেল ওই পাশে। বেটা কি মেয়ে দেখছস তুই? ওই পাশের ভাটার কেউ যদি ওইখানে আইসা থাকে তাহলে হয়তো আসতে পারে, এদের কারো বাসার যদি কোনো মেয়ে যদি এখানে এসে থাকে, আর কে এখানে কেন আসবো? আর চল তুই তাড়াতাড়ি এখান থেকে চল। তো হেঁটে তানভীরকে নিয়ে বেরোলো।
বের হয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই পুরা ইট ভাটার ওই পথটা দিয়ে বের হয়ে গেছে, ততক্ষণে সূর্য একেবারেই নেমে গেছে। তানভীরের মাথায় কেন যেন ওই মেয়েটা ঘুরতেছে, মানে এরকম না যে তানভীর কখনো মেয়ে দেখে নাই, মানে এই মেয়েটাকে তার কাছে যেন কেমন ডিফারেন্ট মনে হয়েছে। যাই হোক, সে হাঁটতে হাঁটতে যখন আসলো, এসে তারা যখন ঘাটে আসছে তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। একেবারে দূরে মানে আকাশের মধ্যে সূর্যের লালিমা লেগে আছে, পানি ছলাৎ ছলাৎ করতেছে। তো ওইখানে নৌকা, বড় নৌকা, সেখানে মানুষ পার হচ্ছে, অনেকগুলো মানুষ উঠছে, তারা যাবে আর কি, ওই পারে যাবে। তো তানভীর আর তার কাজিন উঠলো, উঠে যে বসছে। তো সে চিন্তা করতেছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার হয়ে গেছে এর মধ্যে, সে চিন্তা করতেছে যে মানে সে কাকে দেখলো, ওইখানে কে ছিল। তো সে তার কাজিনকে আরেকবার জিজ্ঞেস করছে যে ওইখানে কি ওই কোনো কারো থাকার কথা, ওই পাশে বাড়িঘর আছে? তো তার কাজিন বলছে, আরে বাড়িঘর মানে কি, ওই পাশে যে ইট ভাটা আছে ওদের মানুষজনের ওখানে হয়তো গট্টর আছে দুই একটা, এরা এখানে আসতেও পারে না আসতে পারে, তুই কারে না কারে দেখছিস কি বেটা, চল। বলে তার কাজিন তারে বলে অন্য কথায় চলে গেছে। তার কাজিন অন্য কথা বলতেছে, কাজিন বলতেছে, আর তানভীর অন্য মনস্ক ভাবে শুনতেছে কাজিনের কথা। নৌকা চলতেছে নদীর উপর দিয়ে, আর সেই আকাশে হালকা লালিমা লেগে আছে, আর অন্ধকার চারিদিকে। সেই যে মাঝি, সে একটা হারিকেন জ্বালায় রাখছে মাঝখানে, মানে নৌকার মাঝখানে, আর মানুষজন বসে আছে অনেকে। তো এরকম চলতে চলতে এক সময় পাড়ে চলে আসলো নৌকা, এসে খ্যাচ করে এটা নৌকা পাড়ে ভিড়লো, আর মাঝি ওই বাঁশ দিয়ে তার যে মানে আছে যে লগি দিয়ে সেটা আটকায় সবাইকে নামানো শুরু করলো আস্তে আস্তে। মানুষ নেমে যাচ্ছে। তো তানভীরের কাজিনও নামলো, তানভীরও নামলো। তো তানভীর নেমে যখন নাকি পা দিয়ে উঠে যাচ্ছে, হঠাৎ সে চোখের কোণ দিয়ে দেখলো নৌকার এক পাশে ওই মেয়েটা বসা, ঠিক একইভাবে মাথায় কাপড় দেয়া, আর তাকায় আছে, এবং তানভীরের দিকে তাকায় আছে। এই হারিকেনের আলোতে সে দেখতেছে এটা। এক সেকেন্ডের জন্য সে ফট করে মাথা ঘুরাইছে, মাথা ঘুরে তার কাজিনও তাকে আবার বলছে, এই কিরে, মানে এই পাশটা কাজিনও ডাক দিছে। তো সে মাথা ঘুরায় মেয়েটার দিকে কিন্তু একবার দেখছে, মানে এবার দ্বিতীয়বারও সে দেখছে। কাজিন যখন ডাক দিচ্ছে, কাজিনের দিকে তাকাইলো, তাকায় সে বললো, আরে দাঁড়া না। সে নৌকার দিকে আবার তাকাইছে, দেখে মেয়েটা নাই নৌকাতে। তো তানভীরের কাছে একেবারেই মানে জিনিসটা অন্যরকম লাগলো। তো সে তার কাজিনে বলতেছে, আরে আমি ওইখানে দেখছি নৌকার মধ্যে মেয়েটা বসা। তো তার কাজিন বলে, তোর মাথা গেছে বেটা, তোর মাথা গেছে, তুই কি নাকি দেখছিস, তোর মাথার মধ্যে এগুলো ঘুরতেছে, চল চল বেটা, বলে হাঁটা ধরলো। তো বারবার তানভীর কিন্তু পেছন ফিরে দেখতেছিল নৌকাতে, দেখলো যে না, নৌকাতে ওই মেয়েটা নাই, যারা মানুষজন নেমে গেছে। সে চিন্তা করলো, আরে এখানকে এসে মেয়েটাকে হেঁটে নেমে চলে গেল কোথাও, আমি তো খেয়াল করি নাই, এত দ্রুত কিভাবে গেল এক সেকেন্ডের মধ্যে। যাই হোক, হাঁটতেছে একটু অন্যমনস্ক ভাবে তানভীর হাঁটতে হাঁটতে বাড়িতে আসলো। তো আসার পথে তার কাজিন তাকে বলতেছে যে চিন্তা করিস না, কালকে তোরে নিয়ে হাটে যামুনে, আমগো যে নৌকা আছে, নৌকা নিয়ে আসুম, ওই নৌকা দিয়ে যাবো। আয়সা নৌকা এনে আমি ঘাটে বাইন্দা রাখুম, কালকে সকালে 10টার দিকে আমি উঠা তোরে নিয়ে রওনা দিব, এখানে অসুবিধা নেই। তো এই যে আমগো ঘাটেই বাইন্দা রাখুম। তো তানভীর বলছে, আচ্ছা ঠিক আছে। তো তারা দুইজন হেঁটে হেঁটে গেল বাসার কাছে। তো বাসার কাছে গিয়ে তাদের আরেক বন্ধুর সাথে দেখা হইলো। সে আবার তাদেরকে ডেকে নিল, বললো যে তাদের বাসার থেকে আজকে ডাব নামাইছে অনেক, সেই নারকেল আর কি ডাব, সে ডাব নিয়ে আসলো, বললো যে ডাব খাবি। তো ডাব টপ খেয়ে তারা বাসার দিকে গেছে। তো বাসায় গেল, বাসায় গিয়ে তার কাজিন তার মতো এটা ওইটা করতে তানভীরে বললো যে আমি আসি, আমি যাই, আর রাত্রেবেলা আমি নৌকাটা আইনা বাইন্দা রাখুম আমাকে ঘাটে, আমাকে ঘাট তো জানোস কোথায়। তানভীর বলছে, কোথায়? বলে ওই যে এখান থেকে হাইটে গেলে। তো তাকে বুঝাই দিল আর কি, যে এখান থেকে হাইটে যায়, ওই দিক দিয়ে নাইমা ওই নামলে ওই যে আমাদের ঘাট, কিন্তু হ্যাঁ ওখানে আমাদের বাসার মানুষজন নদীতে যদি কিছু প্রয়োজন হয় ওখানে থাকে নৌকা, ওইখানে ভিড়ে, মানে আমাদের নিজেদের নৌকা। তো তানভীর বললো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারা ভালো মতো বুঝাইলো তার কাজিন কিভাবে যেতে হয় তাদের ঘাটে। কালকে 10টার সময় সকালে নাস্তা খেয়ে আগে উঠে যাবি, নাস্তা খেয়ে রেডি থাকবি। তো তানভীর বলছে, আচ্ছা ঠিক আছে। তো কাজিন চলে গেল তাদের ঘরে, আর মানে তাদের সবারই ঘর আলাদা আলাদা আর কি ওখানে। তো তানভীর যে তাকে যেই ঘর দেওয়া হয়েছে থাকতে দিছে ওখানে আছে, রাতের বেলা ওখানে আর কেউ নাই। সে কাপড় চোপড় চেঞ্জ করে বাসার মানুষের সাথে দেখা করলো, কথাবার্তা বললো। রাত হয়েছে, গ্রামে তো আসলে রাত গভীর হয়ে যায় তাড়াতাড়ি। তো সে তার রুমে আসলো, এসে শুয়ে পড়ছে, ক্লান্তি লাগতেছে অনেক, আর ভাবতেছে যে আজকে কই কই গেলাম, কি দেখলাম, এত হাঁটাহাঁটি করলাম, মানে বেশ ক্লান্তি লাগতেছে। তো তানভীরের চোখে ঘুম লেগে আসছিল, মানে আর কি চোখ বন্ধ হয়ে গেছিল। এই সময় তার কাছে মনে হলো যে তার ঘরের সামনে দিয়ে কেউ হাঁটা চলা করে, মানে কেউ হয়তো হেঁটে এখান থেকে দাঁড়াচ্ছে বা বসতেছে। তার ওখানে একটা ওই তাদের ঘরের সামনে মোড়া ছিল, বেতের মোড়া আর কি, সে মোড়াতে মচমচ শব্দ শুনলো। তো তানভীর চিন্তা করছে, রাতের বেলা তো এখানে কেউ থাকার কথা না, তাকে যে ঘরটায় থাকতে দিছে এটা হচ্ছে তাদের এক্সটেনশন কাচারি ঘর আর কি, মানে মেহমান টেহমান আসলে থাকে আর কি। না দেখা যায় ঘরের খুব বেশি যে নাম্বার আছে তা না,
এই কাছারি ঘর এক্সটেনশন, এবং এটা বেশ ভালো। এবং এইটা মোটামুটি তাদের মূল যে বসত, মানে অন্যান্য ঘরগুলোর থেকে একটু দূরে আর কি এই সাইডে। আর তানভীরও এটা লাইক করে, তানভীর ওখানে যে মানে মামাদের সাথে থাকতে চায় না, এই ঘরটাই থাকতে চায়, একলা থাকে, চিন্তা নাই। তো যাই হোক, সে মনে হলো যে ওইখানে ওই যে বেতের মোড়া কেউ মচমচ করতেছে, চিন্তা করলো কে এসে বসছে। তো মানে তার ঘুমটাই হয়ে গেছে ওই ওখানে হাঁটা চলার শব্দে। তো তানভীর অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছে ওইখানে, মনে হয় এখানে কেউ হাঁটা চলা করতেছে, মোড়াটাকে এই পাশ থেকে এই পাশে নিতেছে এরকম। আর তার যেহেতু ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুম আসতেছে না, তার অস্বস্তি লাগতেছে, সে এপাশ ওপাশ করতেছে। একসময় সে উঠলো বোঝার জন্য যে কে বারান্দার মধ্যে, কে এই বারান্দার মধ্যে কে এসে এরকম বসতেছে, এই করতেছে। রাত অনেক গভীর হয়ে গেছে, মানে রাতের বেলা যেই অ্যাম্বিয়েন্স যে সাউন্ড গুলো, এটা অনেক জোরে জোরে আসতেছে, বেশ লাউড। তো তানভীর হেঁটে গিয়ে সে ওই ঘরের মেন দরজার কাছে দাঁড়াইলো, ঘরের দরজাটা খুলবে আর কি। তো তার আগে সে চিন্তা করলো যে আমি একটু উকি দেই বাইরে। তো উকি দেওয়ার জন্য হচ্ছে কি, এই পাশে তো মানে ঘরটা হচ্ছে টিনের ঘর, এই পাশে দরজা তো ফ্রেম করে লাগানো, এই পাশে হালকা ফাঁক আছে। তো সে ফাঁকা দিয়ে সে আস্তে করে চোখ রাখলো বাইরে। চোখ রেখে দেখতেছে কেউ নাই, বারান্দা পুরো ফাঁকা, খা খা করতেছে। বাইরে চাঁদের আলো পড়ছে উঠানে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে বেশ উজ্জ্বল চাঁদের আলো, মানে চাঁদের আলো এতটাই উজ্জ্বল মনে হচ্ছে দিনের মতো মনে হইতেছে ওখানে। তো তানভীর চিন্তা করলো যে মানে ঘটনা কি, কাউরে দেখতেছি না, ব্যাপার কি। তো সে আস্তে করে দরজাটা খুলে ফেললো। দরজা খোলার পর দেখতেছে যে বাইরের অ্যাম্বিয়েন্ট সাউন্ড আরো বেশি লাউড হয়েছে, এবং মানে একটা গ্রামের যে ঠান্ডা ঠান্ডা বাতাস সেটা লাগতেছে। আর নাকের মধ্যে এই রাতের যে একটা ঘ্রাণ, গাছগাছালি সবকিছু এবং পানি, তাদের এই বাড়ির থেকে খুব কাছাকাছি নদী, সেটা পানির ঘ্রাণ আসতেছে। তো তানভীর উঠে বারান্দায় চলে আসলো। তো বারান্দায় এসেই তার কাছে জানি কেমন একটা অনুভূতি হওয়া শুরু হলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে তার বারান্দাতে শুধু সে একা না, কেউ আরেকজন দাঁড়ায় আছে বারান্দার মধ্যে। মানে তার কাছে এই ফিলটা হচ্ছে যে বারান্দার মধ্যে অন্য কোনো একজন দাঁড়ায় আছে, তার একটা এক্সিস্টেন্স ফিল হচ্ছে বারান্দার মধ্যে। কিন্তু বারান্দাটা কিন্তু লম্বা, মানে তার এই ঘর, তার পাশে আরেকটা ঘর আছে, সেখানে মানুষে যে বসে কোনো মিটিং টিটিং করে, সেটা বন্ধ আর কি, তালা বন্ধ করা। তো সেই তালাবদ্ধ ঘরের সামনের অংশটাও কিন্তু বারান্দা তার কাছে মনে হচ্ছে, এবং ওই ঘরে ওই মানে ওই বারান্দার কর্নারটা দেখা যাচ্ছে না। তো তানভীর একবার চিন্তা করলো যে আমি যাই ওই মাথায়, যে মানে দেখি ওইখানে কি অবস্থা, কেউ আছে নাকি। তো সে হেঁটে হেঁটে বারান্দার ওই কর্নারে গেল। তো যখন যাচ্ছে ওই পাশে তালাবদ্ধ ঘরটার মধ্যে থেকে তার কাছে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ চলাফেরা করতেছে, মানে তার কাছে সে ফিল করতেছে, মানে সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে। তো সে চিন্তা করলো যে এই রুম তো তালাবদ্ধ, এটার ভিতরে তো কারো থাকার কথা না, তালা আছে। তো সে হেঁটে যে ওই দরজার কাছে যে তালাটা ধরে দেখতেছে, হ্যাঁ তালা মারা। এই সময় তার কাছে মনে হলো যে তাদের যে বারান্দার একদম নিচে কেউ একজন আছে। সে ফট করে তাকায় দেখতেছে ওই চাঁদের আলোতে সেই যে লাল শাড়ি পরা মেয়েটা দেখছিল, ওই মেয়েটা দাঁড়ায় আছে ওইখানে, এবং ঠিক সেইভাবেই ঘোমটাটা টানা এবং মুখের কাছে সে কাপড় টেনে রাখছে। তার ঠোঁটের কাছে দিয়ে কাপড় টানা, চোখ দুইটা বের হওয়া, কিন্তু চোখটা এই অন্ধকারে দেখা যাচ্ছে না। চাঁদের আলো পড়ছে, তার লাল শাড়িটা জলজল করতেছে, মানে চাঁদের আলোতে কেমন যেন উজ্জ্বল হয়ে আছে। তানভীরের খুব মানে একটা কেমন যেন একটা ভয়ের স্রোত নেমে গেছে শরীর দিয়ে, কারণ সে চিন্তা করলো যে এই রাতের বেলায় একই শাড়ি পরা মেয়ে এখানে কি করতেছে, এবং তার যে ঘর, সেই ঘরের সামনে। তানভীর গলা দিয়ে শব্দ বের করতে চেয়েছে, তাই শব্দ বের হচ্ছে না। সে জিজ্ঞেস করতে চেয়েছিল কে। সে আরেকটু হেঁটে গেছে সামনে, একটু সামনে যখন হেঁটে গেছিল তখন সে একটা হাসির শব্দ শুনলো, খিলখিল হাসি। এবং এই হাসির শব্দ শোনার পর তানভীরের মাথাটা কেমন ঝিম করে উঠছে। এরপর এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগলো, মানে ওদিক থেকে মেয়েটা যেখান থেকে দাঁড়ায় ছিল সেখান থেকে এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগছে, এবং একটা চাপা ফুলের মতো ঘ্রাণ সে পাইছে। এবং সাথে সাথে তানভীরের মাথা ঝিমঝিম করে উঠলো, পুরো ঝিম করে উঠছে মাথাটা। তানভীর ওই ঝিমঝিম মাথা নিয়ে কেমন যেন একটা ফিল করা শুরু করলো। তার কাছে মনে হলো সে এই জগতে নাই, একটা ডিফারেন্ট জগতে আছে। আর সে ওই মেয়েটাকে দেখতেছে, মেয়েটার শাড়িটা মনে হচ্ছে উজ্জ্বল রং, মানে চাঁদের আলো পড়ে মনে হচ্ছে জল জল করতেছে, মনে হচ্ছে যে একদম আলো ঠিকরে বেরিয়েছে শাড়িটার থেকে। তানভীর ওই মেয়েটার দিকে হেঁটে যাচ্ছে, আর মেয়েটা তার কাছে আসার সাথে সাথে ঘুরে হাঁটা শুরু করলো। তানভীর তাকে ফলো করা শুরু করলো। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তানভীর কিন্তু কিছুই বুঝতে পারতেছে না কেন সে ফলো করতেছে। তানভীরের কাছে কেন জানি মনে হচ্ছে তাকে তাদের যে ঘাট, বাড়ির ঘাট, সেখানে যেতে হবে, তাদের বাড়ির ঘাটে যেতে হবে। সে একেবারে লোকেশনটা তার মাথায় ঘুরতেছে, তার কাজিন তাকে কিভাবে যেতে বলছে। সে ঠিক ওইভাবে হেঁটে যাচ্ছে, এবং সে দেখতেছে তার সামনে সামনে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, এবং তার শাড়ি চমকাচ্ছে চাঁদের আলোতে। তানভীর হাঁটতে হাঁটতে চলে গেল তাদের বাড়ির ঘাটে। তাকে তার কাজিন যেভাবে বর্ণনা দিছিল ঠিক সেইভাবেই সে হেঁটে গেল, এবং সে তার সামনে সামনে কিন্তু ওই মেয়েটাও হেঁটে যাচ্ছে।
হাঁটতে তাদের বাড়ি ঘাটে এসে সে দেখতেছে তাদের একটা নৌকা আছে, বড় গহনা নৌকা, সেইটা ওইখানে বাঁধা, এবং সেই নৌকার উপরে মেয়েটা উঠে গেল এখান থেকে, তাদের ঘাট থেকে নৌকায় উঠে গেল মেয়েটা। তানভীরও কোনো কথা বলে নৌকায় উঠলো, এবং তানভীর নিজেই নিজের অজান্তে সেই নৌকার যে দড়ি সেটা খুলে দিল, এখান থেকে নৌকাতে বাঁধা ছিল সেটাকে সে খুলে দিল, এবং স্রোতের টানে নৌকা আস্তে আস্তে বের হয়ে গেল নদীতে। তানভীরের কিন্তু কিছুই মাথায় ঢুকতেছে না। সে দেখতেছে তার নৌকার অপর মাথায় মাঝখানে কিন্তু ছই আছে, ছইটার ওই পারে ওই মেয়েটা বসে আছে। সে ভালো মতো বুঝতে পারতেছে না, আবছা ভাবে দেখতে পাচ্ছে। সে যেহেতু দাঁড়ায় আছে, সে দেখতে পাচ্ছে ছইয়ের ওই পারে মেয়েটা যে বসছে, মেয়েটা ছইয়ের ভেতর দিয়ে ওই পারে যে বসছে, এবং তানভীর তাকে মোটামুটি আবছা ভাবে কিছুটা ছইয়ের জন্য দেখতে পাচ্ছে না, কিছুটা দেখতেছে তার মাথাটা। এবং তানভীর এক পর্যায়ে নিজেই নিজের অজান্তে সে ওইখান থেকে বৈঠাটা নিয়ে নৌকা বাওয়া শুরু করলো। নৌকা চলতেছে এবং তানভীর জানে না সে কোথায় যাচ্ছে, সে নৌকা বাচ্ছে। এখন নৌকা বাইতে বাইতে এক সময় তানভীর খেয়াল করলো যে সে ওই যেই ঘাট থেকে তাদের যে নৌকা নদী পার হয়েছিল সেই ঘাটের কাছে চলে আসছে, এবং সে নিজের অজান্তেই নৌকা বাইতে বাইতে একেবারে ঘাটের কাছে নিয়ে আসলো। ঘাটের কাছে এনে তার নৌকা দিয়ে খ্যাচ করে পাড়ে বিঁধলো। এখন তানভীর কিন্তু বলে রাখা ভালো, তানভীর কিন্তু নৌকা বাইতে পারে। সে অতীতে অনেকবার নিজের নানা বাড়িতে এসে নৌকা নিয়ে ঘুরছে এদিক ওদিক, সে ভালোই নৌকা বাইতে পারতো। নৌকা সেই ওখানকার ঘাটে ঘ্যাচ করে ভিড়লো। ভেড়ার সাথে সাথে তানভীর নিজের অজান্তে এটা আসলে সে একেবারে নিজের অটো রিফ্লেক্স থেকে করতেছে। সে তার নৌকাটার ভেতরে যে ওই গ্র্যাপেল ছিল সেটা দিয়ে সে ওই পাশে ছুড়ে মেরে আটকায় নৌকাটাকে টেনে ওই পাশে নিয়ে এসে নৌকাটাকে নিজের মতো ওইখানকার যে ঘাটের যে একটা এরকম খুঁটির মতো আছে, খুঁটির সাথে বাঁধলো। বেঁধে সে নেমে তাকায় দেখতেছে যে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে সামনের দিকে, আর সে ওই মেয়েটাকে ফলো করে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তানভীর চলে আসছে কোথায়, সেই যে পুরনো যেই ইট ভাটা ছিল সেই ইট ভাটার ওইখানে। এখানে এসে তানভীরের কাছে মনে হলো তার জগৎটা আরো পরিবর্তিত হয়ে গেল। সে চাঁদের আলোটারে আরো ডিফারেন্ট ভাবে দেখতেছে। তানভীর যে একেবারে নিজের মধ্যে নাই তা না, সে কিন্তু সে বুঝতেছে, সে হাঁটতেছে, সে যে ইট ভাটায় আসছে এটা সে বুঝতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এই জগৎটাই আরেকটা জগৎ। সবকিছু কেমন জানি গ্লো করতেছে, চকচক চকচক করতেছে, অন্যরকম। তো সেই ইট ভাটায় ঢুকে তার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা অন্য একটা জগৎ। এবং হেঁটে হেঁটে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, সে পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে মাঝখানের একটা জায়গায়, এবং সেইখানে সে দেখলো অনেকগুলা মানুষ দাঁড়ানো, এবং সেই মানুষগুলা ডিফারেন্ট, স্বাভাবিক যে মানুষের যে একটা আচরণ থাকে সেরকম না। তারা কেমন জানি গোল হয়ে দাঁড়ায় আছে, এবং মেয়েটা হেঁটে যে ঠিক তাদের মাঝখানে চলে গেল। মেয়েটা ওখানে দাঁড়াইছে, তাকে ঘিরে ওই মানুষগুলো দাঁড়াইছে, আর তানভীর আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে। তার মাথাটা মনে হচ্ছে যে কেমন জানি ঘুরতেছে, তার নর্মাল সেন্সের মধ্যে সে নাই। সে হাঁটতে হাঁটতে একেবারে চলে গেল সেই মানুষগুলোর মাঝখানে। এই মানুষগুলোর মাঝে এসে সে যখন দাঁড়াইলো তখন তার কাছে মনে হচ্ছে সে আরেকটা স্বপ্নের লেয়ারে চলে আসছে। এখন তার কাছে সবকিছু মনে হচ্ছে যে সে স্বপ্নে দেখতেছে এরকম। তার মনে হচ্ছে যে হুঁশটা অন্যরকম হয়ে গেছে। সে এখন আর নিজের বাস্তবে নেই। মানুষ যখন ঘুমের ডিপ অংশে চলে যায় সেরকম, তখন যখন মানুষ স্বপ্ন দেখে ঠিক ওরকম একটা অবস্থার মধ্যে আছে। মানুষগুলো হাঁটা শুরু করলো সামনে, তানভীরও তাদের ফলো করে করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল। তানভীর দেখতেছে ধোঁয়া ধোঁয়া ভাবে, এবং প্রত্যেকটা জিনিসের বর্ডার লাইন হচ্ছে উজ্জ্বল, যে কোনো জিনিসের প্রান্ত হচ্ছে উজ্জ্বল, আর বাকিগুলো ধোঁয়া ধোঁয়া টাইপের। সে হেঁটে হেঁটে দেখলো যে সবাই চলে গেছে একটা যে ঘর, ওইখানে ওই যে সে দেখছিল ভাটা, যেখানে ইট পোড়ানো হইতো যে ভাটা, সেই ঘরের দিকে সব যাচ্ছে, এবং যে দেখলো যে প্রত্যেকে ঢুকে যাচ্ছে সেখানে, সেই যে দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। তো তানভীরও হেঁটে হেঁটে ওখানে যাওয়া শুরু করলো। একদম সে কাছাকাছি চলে আসছে, সে ওই ঘরের মধ্যে ঢুকবে। সে ঘরের কাছাকাছি যাবে, এই সময় সে পিছন থেকে চিৎকার শুনলো। মনে হচ্ছে যে একাধিক মানুষের চিৎকার দূর থেকে আসতেছে। আপনি কে? আপনি কেন এখানে কি চান? এরকম করে ধমকাচ্ছে কে জানি। দূর থেকে মনে হচ্ছে তানভীরের কাছে আসতেছে। তানভীরের কিন্তু হুঁশ নাই, সে হেঁটে যাচ্ছে, সে ঢুকে যাবে ঘরটার ভিতরে। এই সময় সে শব্দ পেল, ধুপ 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 দৌড়ের শব্দ। মনে হলো দৌড়ে আসতেছে কেউ, তার পেছন দিক থেকে আসতেছে দৌড়ানোর শব্দ, দৌড়ায় কেউ আসতেছে, এবং একাধিক পা।
কিন্তু তানভীর এই শব্দটা শুনতেছে মনে হচ্ছে দূর থেকে কেমন জানি, মানে খুব ক্লিয়ার না, সাধারণ মানুষ যেভাবে শুনে সেরকম না। সে একটা স্বপ্নের জগতে, এবং তার কাছে মনে হচ্ছে সামনের এই যে অন্ধকার দরজাটা, এটা একটা বিশাল তার কাছে আকর্ষণের জায়গা, সেখানে তাকে যেতে হবে। এবং সে চোখে দেখতেছে সেই অন্ধকার দরজার ওপারে ওই মেয়েটা ওখানে দাঁড়ায় তাকায় আছে তার দিকে। তাকে দেখে আস্তে করে মুখের যে কাপড়টা দিয়ে ঢেকে রাখছিল, সে মুখের কাপড়টা নামালো, এবং সে দেখলো তার কাছে, তানভীরের কাছে মনে হলো অসাধারণ একটা সুন্দর মুখ তাকায় আছে, তাকে দেখে হাসতেছে ওখান থেকে। তো তানভীর কিন্তু চলে যাবে, ওখানে ঢুকে যাবে, এই সময় পেছন থেকে তাকে জানে কারা জাপটায় ধরলো, টেনে ওখান থেকে পেছন দিকে নিয়ে আসলো, এনে তাকে মাটিতে ফেললো। ফেলার সাথে সাথে মনে হলো তানভীরের যে সে ঘুম ভেঙে উঠলো, যেরকম দুঃস্বপ্ন দেখে যেরকম উঠে সেরকম মনে হইলো। সেরকম মাথা ঝাড়া দিয়ে উঠছে, উঠে তানভীর দেখতেছে যে সে ওই পুরনো সে ইট ভাটায় সে শুয়ে আছে, এবং তার পাশে দুজন মানুষ। তারা বলছে, এই মেয়ে আপনি কি রাত্রেবেলা কি এখানে করতে গাইছেন, কি ব্যাপার, এখানে কি করতেন মেয়ে, আপনি তো যাইতেন এখন। তো মানে তানভীর বলছে, মানে আমি যাইতাম, মানে আমি কোথায়, আপনি পুরান ইট ভাটায় মেয়ে, আপনি এখানে কিল্লে গাইছেন, করতে গাইছেন, তারা বলতেছে। তো তানভীর বললো যে আমি জানি না আমি করতে গাইছি। তো তারা মানে নিজেদের দিক তাকাইলো, বলে এদিকে আসেন। তানভীরে নিল, নিয়ে বলে হাঁটতে পারবেন? তানভীর বললো হ্যাঁ পারবো, কিন্তু সে হাঁটতে পারতেছে, চলতেছে তানভীর। তো যাই হোক, তাকে ধরে ধরে ওই দুইজন মানুষ নিয়ে আসলো, হেঁটে হেঁটে নিয়ে আসলো। দেখলো যে ওই রাস্তা দিয়ে পুরানো ইট ভাটার বাইরে নতুন ইট ভাটা ওখান থেকে আনলো, এনে হাঁটতে হাঁটতে সোজা নিয়ে দেখলো যে ওইখানে ঘর আছে, একটা টানা ঘর। সেইখানে মনে হয় কিছু শ্রমিক থাকে, এবং তার পাশে ট্রাক থামানো, সে ট্রাকের কাছে মানুষজন ইট উঠাচ্ছে। তো সেইখানে নিয়ে আসলো। তো আনার পরে এনে বলতেছে, এই যে এরা দেখতো কই থেকে আইছে, হে কই থেকে এখানে ওই 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 ইট ভাটার হয়ে গেছিল পুরানো, এনে ভাটার মধ্যে ঢুকতেছে, ভূতের আখড়ার মধ্যে। তো সাথে সাথে ওখানকার মানুষ আর দুইজন আসলো, বললো ভাই আপনি কই থেকে আইছেন, কি ব্যাপার? তানভীর বলতে পারতেছে না, সে বলে আমরা বসতে দেন, পানি দেন। তো তারা তাকে বসতে দিল, পানি খেতে দিল। তো তানভীর পানি খেলো, তার মুখে পানি ছিটাইলো। তো তানভীর বললো যে আমি জানি না আমি কেমনে আসছি। সে তার বললো তার নানা বাড়ির ঠিকানা, যে কোত্থেকে আসছে। বলে আরে আপনি ওখান থেকে আসছেন কেমনে, আপনি নদীর ওই পারে, তো ওখান থেকে কেমনে আসছেন এখানে? তানভীর তখন বলতেছে, তার ওই যে সে মনে হলো ঘুরে ছিল, সে বলে আমি নৌকা বেয়ে আসছি। নৌকা বেয়ে আসছে রাত্রেবেলা, কেমনে কি? বলে হ্যাঁ নৌকা বেয়ে আসছি, আমি কেমনে আসছি আমি জানি না, আমার মনে হলো আমার কেউ নিয়ে আসছে এখানে। তো তখন তারা মুখ চাওয়াচাই করতেছিল। তো সেইখানে একজন বয়স্ক লোক ছিল, বৃদ্ধ। সে বললো আরে ঝামেলা আছে, আপনি কি এখানে আসছিলেন এর আগে? বৃদ্ধ জিজ্ঞেস করতেছে। বলে যে হ্যাঁ আমি আসছিলাম। কখন আসছিলেন? বলে কালকে বিকালে সন্ধ্যার সময়। এই তো কাম হইছে, সন্ধ্যার সময় না আইসেন, খারাপ জায়গাটা খারাপ। যাক আপনি আসেন, আমাদের ঘরে আসেন, এখন কি যাইতে পারবেন? তানভীর বলে না আমি এখন চলে যাব, আমি নৌকা নিয়ে চলে যাব। তখন তারা বলে যে না না, আপনার নৌকা নিয়ে এখন তো যাইতে দেওয়া যায় না রাত্রেবেলা। কেমন কথা, আপনি রাত্রেবেলা নৌকা নিয়ে হানতে যাইবেন? আপনি আসেন। নিয়ে তাকে ওদের ঘরে নিয়ে গেল, বসাইলো, এবং বললো নাম্বার আছে আপনার কাছে? তো তানভীরের সাথে তো মোবাইল টোবাইল কিছু নাই, সে তেমনি চলে আসছে। তো সে মনেও করতে পারতেছে না। তারপর অনেক কষ্টে তার কাজিনের নাম্বারটা মনে করলো, মনে করে বললো। তো ওই সেইখানে বয়স্ক মানুষটা, তাদের ওখানে মোবাইল ছিল, মোবাইল থেকে কল দিল। তো রাতে কেউ ধরে না ফোন, তো বললো আচ্ছা পরে দিব না। এরকম করে তানভীর অনেকক্ষণ শুয়ে থাকলো। তাকে ওই মুরব্বী দোয়া দরুদ পরে ফু দিল, বললো যে আপনার উপরে কোনো খারাপ আসর হয়েছিল এখানে, আপনি এখানে ঘুমের মধ্যে এখানে আসছেন, আপনি বুঝতে পারছেন ঘটনা কি? তো মুরব্বী তারা দোয়া দরুদ পরে ফু দিছে। তানভীর এটা চিন্তা করতেছে যে কিভাবে কি, সে তো আধুনিক মানুষ, পড়াশোনা করে শহরে, তার মধ্যে তো এইসব জিনিসের প্রতি বিশ্বাস ওরকম নাই। তারপরও সে নিজেই অবাক হয়েছে যে কিভাবে সে স্বপ্নের মধ্যে এখানে আসছে, বা মানে স্লিপ ওয়াকিং এর মতো এখানে চলে আসছে, তা আবার নৌকা বেয়ে আসছে। তো যাই হোক, দেখা গেল যে মানে ফজরের আজানের পরে আরো অনেকক্ষণ পরে তাদের মোবাইলে, ওই লোকটার মোবাইলে কল আসলো যে কেউ কল দিছিলেন নাকি। তখন সে বললো যে হ্যাঁ কল দিছিলাম, আপনার কি এটা কাজিন? সে এরকম রাত্রেবেলা এখানে ইট ভাটার এখানে চলে আসছে এরকম বললো। তো শুনে তো সবাই ওখানে অবাক হয়েছে। তো যাই হোক, তানভীরের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছিল, সে ঘুমাইছে ওখানে। আর সেই বৃদ্ধ মানুষটা তাকে বলছে যে আমি আসি, চিন্তা করেন না। তো ঘুমাই গেছে। তো তানভীর যখন ঘুম ভাঙে তখন দেখে যে তার কাজিন আসছে, এবং তার সাথে আরো তার মামা, আরো মানুষজন দুই একজন আসছে। এসে তাকে নিয়ে বলে কি ব্যাপার কি, তারা জিজ্ঞেস করে কেমনে আসছো? তো কাজিনকে সে বলে যে আমি এরকম এরকম নৌকায় করে আসছি। তার মামাকে বলে যে মামা আমার মাথাটা কেমন জানি করতেছে। আসলে তানভীরের মাথা কেমন করতেছিল। তো যাই হোক, তানভীরকে বাসায় নিয়ে আসে তারা। বাসায় নিয়ে এসে তাকে দেখে যে তার তখনও ওরকম খারাপ লাগতেছে। আর তানভীর বাসায় আসার পরও জানি তার মনে হচ্ছিল তার ঘরের বাইরে কে তাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এটা তার মনে হচ্ছিল সারাক্ষণ।
এবং সেই ব্যাপারটা তখন তার মামাকে জানায়, এবং মাথা তুলতে পারতেছিল না, সে এত ভারী হয়ে গেছে, মাথাটা তুলতে পারে না, মানে শরীরটা মনে হচ্ছে অনেক ভার। তো মামা বললো যে এটা তো টেনশনের ব্যাপার, ঘুমের মধ্যে এইভাবে গেছে এই ঘটনা। তা তার কাজিনরা বলে কি কই কই গেছিলি? কাজিন বলে গতকাল এরকম গেছিলাম। তার মামা বকাবকি করে তাদের ওইখান থেকে ওই মৌলানা সাহেবকে খবর দেয়, উনি আসেন, এসে দেখেন, বলে যে ছেলে তো এরকম এরকম জায়গায় গেছে, ওই জায়গা তো ভালো না, তো আজকে দেখি মাগরিবের পরে কিছু করা যায় কিনা। তো মাগরিবের পরে মৌলানা সাহেব বাসার মধ্যে করেন, তানভীরের মামা মামি সবাই থাকেন, কাজিনরা, তো তার বাসায় রুকাইয়া করেন, এবং রুকাইয়া করে দেখা গেল তানভীরের উপরে হাজির করা হয়। তো ওখানে তারা বলে এসে তো যেটা আসে আর কি, ওখানকার যারা মানে জিন, খারাপ জিন ছিল এখানে, তারা তো আসলে যে কোনো অকারেন্স হওয়া জায়গায় তারা ওখানে এমনি অ্যাবান্ডেন্ট জায়গায় থাকে, পুরানো অ্যাবান্ডেন্ট জায়গা, সেসব জায়গার মধ্যে তারা কিন্তু থাকে। হ্যাঁ, ও তাদের ওইটা ব্যারেন ল্যান্ড, অ্যাবান্ডেন্ট জায়গা, এইসব জায়গায়, এবং যেখানে কোনো অকারেন্স হয়েছে, তো তারা ফার্স্টে বলার চেষ্টা করে যে ওই জায়গায় যারা ওখানে নাকি মারা গেছিল অনেক মানুষ, তাদেরকে মারা হয়েছিল, তাদের নাকি তারা হচ্ছে কি স্পিরিট, তারা আসছে এখানে। বাট তো মৌলানা সাহেব তারা যখন নাকি ভালো মতো ঝাড়ে এবং তাদেরকে ভালো মতন সেই রিচুয়াল করেন উনি, এবং তিনি তাদেরকে ধরেন, তখন তারা স্বীকার করে যে না, তারা ওখানকার খারাপ জিন, তারা ওইখানে থাকে। এবং তানভীর যখন ওখানে আসছে, তাদের মধ্যে একটা মেয়ে জিন তার উপরে নজর দিছিল এবং তাকে ওখানে টেনে নিয়ে আসছিল আবার। তো বলছিল তাকে ওখানে নিছিলি কেন, ওই ঘরের মধ্যে কেন নিতেছিলি? তানভীর তো বলছে যে তাকে এরকম ঘরে নিয়ে যেতেছিল তাকে মেরে ফেলার জন্য। তাদের ছিল ইন্টেনশন ছিল তাকে একটা ওখানে দুর্ঘটনা ঘটায় মেরে ফেলবে, তাহলে ওখানকার সম্বন্ধে আরো বেশি বদনাম প্রসিদ্ধ হবে আর কি। তো যাই হোক, তো তানভীরকে ঝাড়া হয় ভালো মতো, ঝেড়ে এবং রুকাইয়া করে তারপর ওদের থেকে ওখান থেকে মানে সরানো হয়। সরায় মৌলানা সাহেব বলেন যে ছেলেকে আপাতত এখানে রাখেন না, ও পাঠাই দিয়েন, কালকেই ওকে আবার ঢাকায় পাঠাই দিয়েন। তো দোয়া দরুদ পরে তাকে ফু দেয় এবং তাকে পড়া পানি দেয় এবং বলে যে একটা পড়া তেল দেয়, বলে এটা মালিশ করে দিবেন শরীরে, সে যতক্ষণ এখানে থাকবে তেল মালিশ করে দিয়েন ওর শরীরে, যাতে এই এলাকা ছেড়ে যাওয়া পর্যন্ত যাতে এরকম থাকে, কারণ ওখানে জায়গাটা খুব খারাপ, খুব খারাপ। তো যাই হোক, মৌলানা সাহেব পরে চলে যান এবং তানভীরকে তারা টেক কেয়ার করে, তার মামা বাড়ির লোকরা পরদিন, এবং তার কাজিন তাকে পরদিন নিয়ে যায়, একদম ঢাকা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, ঢাকা পর্যন্ত পৌঁছায় দেয়। এবং তানভীর মানে ওই সময় আর ওগুলো স্বপ্নে দেখতো না, বা ঢাকায় আসার পরও সে অনেকদিন দুর্বল ছিল, তবে ভয় পেত। রাতের বেলা সে নাকি তার হলে যাওয়া আসা করতে গেলেও ভয় পেত, কারণ তাদের ওইখানেও কিছু কিছু জায়গা ছিল মানুষজন নাকি ভয় পায়, স্টুডেন্টরা বলে। তো তানভীর ওইসব জায়গা দিয়ে চলতে ফিরতে ভয় পেত, রাতের বেলা হাঁটাচলা করতে অনেক ভয় পেত। তো এই জিনিসটা অনেকদিন ছিল তানভীরের মধ্যে, অনেকদিন ছিল, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা তার কেটে যায়। তো এই ছিল তানভীরের ঘটনা। গ্রাম হচ্ছে বরিশালে, বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলা উপজেলায়। তো ঘটনাটা তিনি তাদের দুঃসম্পর্কের একজন আত্মীয়, প্রায় 90-এর কাছাকাছি বয়স হয়, তাকে তারা নানা ডাকতো। বরিশালের ভেতরে যারা নদীতে মাছ ধরেন তারা সবাই তাকে চেনেন, এবং তাদের কাছে তিনি কানা রকমাইন্না নামে পরিচিত। তার নামের সাথে কানা শব্দটা যুক্ত হওয়ার কারণেই আজকের ঘটনা। বুঝতেই পারছেন, এটাও একটা মাছ ধরার ঘটনা। তিনি তার যুবক বয়স থেকেই মাছ ধরতেন, এবং মাছ ধরা তার একটা নেশা ছিল। আমি যেই বয়স্ক লোকের ঘটনা বলছি, তিনি অনেক লম্বা ডুব দিতে পারতেন। জাল পানির অনেক গভীরে আটকালে তিনি অনায়াসে তার ডুব দিয়ে ছুটে নিয়ে আসতো। তাই দূর দূরান্ত থেকে মানুষ তাকে নিয়ে যেত তাদের এলাকায় সাহায্য নেওয়ার জন্য, হেল্প করবে, তাদের বাসায় যে জালের ব্যাপারে একটু হেল্প করবে, জাল যদি আটকে যায় তাকে নিয়ে যে জালটা ছুটাতো। তো তাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অন্য পাশে ছিল নদী। তো তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, তাদের ছোটবেলায় নদীর এই পাশটা ছিল ঘন জঙ্গল, একটা মোড় ছিল, এবং সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। তখন দেখা যেত যে মোটরসাইকেল, রিক্সা এসব এসে একটু দূরে অপেক্ষা করতো, 4-5 জন হলে একত্র ওই মোড়টা পার করত। কারণ ওই মোড় ওই মোড়ের ছিল, ওইখানে অনেকজন বলতো যে ওই মোড়ে নাকি জিন থাকতো। রাতে একা যাওয়া এবং পেছনে তাকানো নাকি নিষেধ ছিল গ্রামের মুরব্বীদের। তার বাবা কাকারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আর চোখে দেখতেন রাস্তায় ওই মোড় থেকে পাঞ্জাবি টুপি পরা লম্বা কেউ মসজিদের দিকে যাচ্ছে। ভয়ে তারা পেছনে তাকাতো না, কারণ চেহারাও দেখতে পারতো না কখনো। ওই মোড় নিয়ে অনেক ঘটনা আছে, এর মধ্যে একটা ঘটনা,
তাদের এলাকার এক লোক একবার বাজার থেকে ফিরতে অনেক রাত করেন। তো মোটরসাইকেল করে ফিরছিলেন, কিন্তু মোটরসাইকেলের চালক ওই মোড় দিয়ে আসতে রাজি হয় নাই। তাই মোড়ের আগেই তাকে নামিয়ে দিয়ে সেই মোটরসাইকেল চালক চলে যায়। এবং সে ছিল খুব সাহসী, তাই একা একাই নদী পাড়ের সেই রাস্তার মোড় অতিক্রম করার সিদ্ধান্ত তিনি একাই নেয়। ভালোই দরজায় তাদের পারিবারিক কবরস্থান, সেখানে আসতেই তার কাঁধে একটা হাত অনুভব করলেন, আর পেছন থেকে কেউ বলে, পকেটে যা আছে বের কর, কবরের উপরে রাখ। এই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মোড়ের মানে ওই মোড়টার কোনায় একটা কবর ছিল। ওই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে এটা ভাবতে ভাবতে তিনি পকেট থেকে টাকা, মোবাইল, সিগারেট, লাইটার এসব কবরের উপরে রাখে। তারপরই তাকে ঘরের পেছনের থেকে ধরে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে নিয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, তাই মাঠ পানিতে ডুবেছিল। সেখানে তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি দেখতে পাচ্ছেন না, তবে একটা বিশাল দেহী মানুষের অস্তিত্ব টের পাচ্ছেন। এদিকে তার ফিরতে দেরি হচ্ছে দেখে তাকে ফোন দেওয়া হয়, তিনি ফোন রিসিভ করছিলেন না। দেখে তার ছেলে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। বের হয়ে বাড়ির গেটে আসতেই কবরের উপরে তার বাবার মোবাইল ফোন, টাকা, জিনিসপত্র দেখতে পায়। ছেলে বিপদ বুঝতে পেরে পাগলের মতো ডাকাডাকি শুরু করতে থাকে। হঠাৎ বিলের দিকে পানির শব্দ এবং ধপাস ধপাস শব্দ পেয়ে সেদিকে লাইট ফেলে। সে তার বাবাকে দেখতে পায় কাদা পানিতে একাকার। কেউ যেন তাকে নরম কাদামাটিতে অর্ধেক গেড়ে ফেলেছে। সবাই ধরাধরি করে, মানে আশেপাশের লোকজনের হেল্প নেওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। হুজুরের কাছ থেকে জানা যায় তিনি আসার সময় মোড়ের ওই দিকে বারবার টর্চ লাইটের আলো ফেলে ওখানে যে থাকে তাকে ডিস্টার্ব করছিল। আর আগুন, তামাক, সরিষার তেল এসব নাকি ওদের সহ্যই হয় না, তাই এগুলো আগেই তার নিজ হাতেই নামিয়ে রাখে। এমনই এক রাতে কানা নানা মাছ ধরতে ধরতে ওই মোড়ে চলে যান। নদীতে জাল ফেলে টেনে তুলতে হঠাৎ কেউ হারিকেন, মানে কেরোসিনের কেরোসিন কুপির মতো আলো নিভিয়ে দেয়। তিনি এক হাতে টর্চ আর আরেক হাতে দা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেক দোয়া দুরুদ পরে বেঁচে ফেলেন তিনি ওই দিন। নানা অনেক নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ছাড়াও তাহাজ্জুদের মতন নফল নামাজ তিনি পড়তেন, তাই হয়তো বেঁচে গেছিলেন। তার কিছুদিন পরে পাটুয়া নামক স্থানে কিছু জেলে আসে তার কাছে। তাদের জাল ওইখানেও তিন নদীর মোহনা ওই গভীর কিছুতে আটকে গেছে। এবং কানা, যে রকমাই নানার কথা বলছিলাম, কানা নানা অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। পরের দিন ওই মোহনায় আসে তারা সবাই। নানা দেখলেন নদীর পানির স্রোত অনেক বেশি আর খুব গভীর, এটা বোঝা যাচ্ছে। তিনি প্রথম ডুব দিলেন, জালের অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। উপরে আসার সময় শুনতে পেলেন, তুই নামাজ পড়িস, ভালো হবে। নানা পানির উপরে এসে অনেকক্ষণ ভাবলেন কি করবেন। সবাই হাসাহাসি করবে, তার এত সুনাম নষ্ট হবে, এসব ভেবে তিনি আবারও ডুব দেন। এবার তিনি কোনো রকম সমস্যা ছাড়াই জাল ছাড়িয়ে উপরে উঠে আসেন। জেলের সবাই তার সাথে আনন্দে কোলাকুলি করা শুরু করে দেন, কিন্তু তিনি খেয়াল করেন কেউ তাকে কিছু বলছে না। কি ব্যাপার, সবাই বোবা হয়ে গেল নাকি? এটা ভাবতে ভাবতে তিনি টের পেলেন সবাই ঠিক আছে, তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন, তিনি কিছু শুনছেন না। মানে কিছু একটা তিনি রেখে এসেছেন, আর সেটা হলো তার শ্রবণ শক্তি। এসব ভাবতে ভাবতে তার চোখে পানি এসে যায়। তার বয়স এখন অনেক, বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। এখন তিনি তার ছেলেদের সাথে ঢাকায় থাকেন। তবে ওই ঘটনার পরেও তিনি অনেক বছর মাছ ধরে গেছেন। এটা ছিল আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব এটা ভোলা জেলার এক প্রত্যন্ত গ্রামের ঘটনা। আর এই ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেটা একটা রিক্সা চালকের ঘটনা ছিল। আমি সরাসরি ঘটনায় চলে যাই। এটা হচ্ছে ভোলা জেলার মানে প্রত্যন্ত একটি গ্রামের ঘটনা। আর গ্রামের নাম ছিল চর এলাকার এক ছোট গ্রাম, যেখানে দিনের বেলায় সবচেয়ে স্বাভাবিক থাকলেও রাত নামার পর চারদিকে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। তো গ্রামের মানুষজন বলতো রাতের বেলা নদীর পাড়ের পুরনো রাস্তা দিয়ে কেউ একা গেলে নাকি অদ্ভুত কিছু ঘটতে পারে। তো সেই গ্রামের রিক্সা চালক, ওনার নাম ছিল করিম চাচা। বয়স ওনার প্রায় 40 হবে রাসেল ভাই। দীর্ঘদিন ধরে সে রিক্সা চালিয়ে সংসার চালাতো। তো প্রতিদিনের মতো সেদিনও রাত পর্যন্ত
রিক্সা তিনি চালান, রেগুলার চালান এভাবে। তো তিনি সেদিন রাত পর্যন্ত চালাচ্ছিলেন। তো তারপর মানে সময় তখন প্রায় রাত 12টা বাজে গেছে। চারদিকে খুটখুটে অন্ধকার, মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে নদীর পানির আওয়াজ শোনা যাচ্ছিল। তো করিম যখন গ্রামের শেষ মাথায় নির্জন রাস্তার কাছে পৌঁছালো, তখন হঠাৎ দেখতে পেল রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির পরনে পুরনো ধরনের কাপড়, কিছু নিচু করে, মাথা নিচু করে তিনি দাঁড়িয়েছিল। এখন করিম চাচা উনি করলেন কি, যে রিক্সা থামিয়ে বলল যে ভাই কোথায় যাবেন? লোকটি ধীরে ধীরে মাথা তুলে বলল, আমাকে একটু মোল্লাবাড়ির কাছে নামিয়ে দিয়েন, অনেক দূর থেকে আসছে, দেরি হয়ে গেছে, আপনি কি যাইতে পারবেন? তা করিম কিছু না ভেবে লোকটাকে রিক্সায় তুলে নিল। যে মোল্লাবাড়ির গেস্ট, না নিয়ে গেলেও হয়তো এটা খারাপ হয়ে যাবে, টাকা না দিলেও সমস্যা নেই, কিন্তু মোল্লাবাড়ির মানুষকে নিয়ে যেতে হবে। কারণ তারা জানতো মোল্লাবাড়ির মানুষ খুবই ভালো মানুষ তারা ছিল, তারা এলাকার অনেক উন্নয়ন করেন এবং এলাকার সবচেয়ে কোনো যদি দুর্ঘটনা হয় তারা সবচেয়ে আগে এগিয়ে আসেন। মোল্লাবাড়ির প্রত্যেকটা মানুষ নামাজি, খুবই ভালো। তো এই জন্য উনি কী করছেন, যে কোনো কথা না বলে ঠিক আছে উনি রাজি হয়ে যান যে হ্যাঁ আমি নিয়ে যাবো, চলেন। কিন্তু রিক্সা চলতে শুরু করার কিছুক্ষণ পর থেকেই করিমের মনে অদ্ভুত একটা ভয় ঢুকতে লাগলো। এখানে কিছু কিছু বিষয় লক্ষ্য রয়েছে রাসেল ভাই। তার মধ্যে একটি হচ্ছে, উনি রিক্সা চালিয়ে যাচ্ছেন, যে ব্যক্তিটা মোটামুটি একটু মোটাসোটা, একটু ওজন টোজন আছে, কিন্তু রিক্সা চালানোর সময় তার স্পষ্ট মনে হচ্ছে যে ওনার যে একটা ওজন, একটা ভার, এই ভারটা উনি অনুভব করতে পারছেন না। উনি রিক্সা চালক, উনি ওই করিম চাচা পিছনে ফিরে তাকাচ্ছেন যে হ্যাঁ উনি তো স্পষ্ট তার রিক্সায় বসে আছে, কিন্তু উনি তো রিক্সা চালান, রিক্সার তো ওয়েটটা কেমন তিনি তো জানেন, কিন্তু এই লোকটি ওঠার পর ওয়েটটা কেমন হওয়া কথা ওই রকম তো জানা কথা। কিন্তু ওনার মনে হচ্ছে, উনি যেভাবে শেয়ার করছেন, ভাই রিক্সা মনে হচ্ছে যে রিক্সায় আমার কেউ নেই, এটা মানে কোনো ওজনই নেই, তার ওয়েটই নেই, এরকম একটা মানুষকে আমি নিয়ে যাচ্ছি, জিরো ওয়েট হলে যেমন হয়। কিন্তু বলতে পারতেছে না বিষয়টা, যে ভাই আপনার ওজন নাই কেন, এটা তো বলতে পারতেছে না, যে মোল্লাবাড়ির মানুষ, এটা কেমনে বলি, এই জন্য বলতেও পারতেছে না বিষয়টা। তো উনি মানে একটু ভয় ভয় লাগতে শুরু হলো, যেহেতু রাতের ব্যাপার। আর মাঝে মাঝে সে লক্ষ্য করলো যে লোকটি রিক্সায় বসে আছে ঠিকই, কিন্তু তার শরীরের মানে কোনো নড়াচড়া নেই। এমনকি রাস্তার বড় বড় গর্ত পার হওয়ার সময়ও লোকটির শরীর একটুও নড়ছে না, ওজন তো এমনিতেই নেই। আর রিক্সা ঘটঘট শব্দ হচ্ছে, মানে ধপধপ শব্দগুলো হচ্ছে, মানে একটা ভার জিনিস থাকলে শব্দটা কম হয় রিক্সায়, আমরা অনেকেই জানি যারা রিক্সায় উঠি, কিন্তু এই রিক্সার শব্দও নেই। তো ইনি এই বিষয়টা কিন্তু অবাক লাগতেছে, নড়াচড়াও করতেছে না, শব্দও নেই। তো করিম ভয় লুকিয়ে উনি জিজ্ঞাসাই করলো যে ভাই আপনি কি এই গ্রামের মানুষ? রে তখন বললাম মোল্লাবাড়িতে যাব, তুমি বলতেছো এই গ্রামের মানুষ মানে? তো ভাই মোল্লাবাড়ির সবাইকে চিনি, আপনাকে চিনলাম না। কয় যে মোল্লাবাড়িতে আমি আসলে কমই আসি, তবে আজকে খুব দরকার এজন্য আসছি, গেলেই বুঝতে পারবো আমি কে। তো ইনি পরে পিছন থেকে আস্তে আস্তে একটা শব্দ আসলো যে যে হ্যাঁ আমি একসময় মোল্লাবাড়িতে ছিলাম কিন্তু এখন নেই। তো কথাগুলো কেমন একটু অগোছালো লাগতেছে তার। তো করিমার কথা বাড়ালো না সেখানে। কিছুক্ষণ পর তারা গ্রামের পুরনো মোল্লাবাড়ির সামনে পৌঁছালো। জায়গাটা অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল। বাড়ির সামনে রিক্সা থামিয়ে করিম বলল, ভাই আপনার জায়গা এসে গেছে। কোনো উত্তর পেল না। করিম পিছনে তাকিয়ে দেখলো যে রিক্সার পিছনে যিনি থাকা কথা তিনি আর রিক্সার পিছনে নাই, রিক্সার সিট টোটালি খালি। মানে উনি কিন্তু এই যে নামলো রিক্সা থেকে বা কেউ চলে গেলে যে একটা বোঝা যায় না রাসেল ভাই যে তিনি নামতেছেন, উনি জাস্ট রিক্সাটা রানিং অবস্থায় দাঁড় করালেন এবং তিনি রিক্সা থেকে নামলেন। নামার পর তাকিয়ে দেখেন রিক্সায় কেউ নেই। বলেন সেখানে আসলে যে কেউ, করিম চাচা ছাড়া অন্য কেউ হলে আসলে কলিজা শুকিয়ে যাইতো এরকম একটা ঘটনা ঘটলে।
সে চারদিকে তাকাতে লাগলো। হঠাৎ তার চোখ পড়লো রিক্সার সিটে রাখা একটা পুরনো কাপড়ের ব্যাগের দিকে। তো ব্যাগটা খুলে মানে উনি ভাবছেন কিরে মানুষটা ব্যাগটা রেখে গেল এবং তিনি নেই, প্রস্রাব করতে যাবে আমি তো আমাকে তো বলবে, কোনো রকম নেই। আশেপাশে তিনি লাইট জ্বালিয়ে দেখলেন কোনোভাবে নেই, আর ওনার তো রিক্সার মধ্যে একটা হারিকেন লাগানো। তো উনি চেষ্টা করলেন যে ব্যাগটা খুলে দেখতে। ব্যাগটা খুলে ভিতরে একটা পুরনো ছবিতে দেখা যাচ্ছে ঠিক সেই লোকটি দাঁড়িয়ে আছে। করিম ভয় পেয়ে দৌড়ে বাড়ির পাশের এক বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিল। বাড়ির বৃদ্ধ লোকজন বের হয়ে আসলে করিম সব ঘটনা খুলে বলল। তো বৃদ্ধ লোকটি ছবি দেখে থমকে গেল, তারপর কাপা গলায় বলল, বাবা এই মানুষটা তো প্রায় 25 বছর আগেই মারা গেছে। উনি এই মোল্লা বাড়ির ছেলে ছিলেন। মৃত্যুর আগে উনি বলছিলেন একদিন তিনি আবার নিজের বাড়ি ফিরবেন। তবে করিমের শরীর ঠান্ডা হয়ে গেল এবং তার শরীরে যে লোম দাঁড়িয়ে গেল, কারণ তখনও তার রিক্সা সিটে সেই পুরনো ব্যাগটা পড়েছিল। একটা মানুষ তার পিছনে ছিল, তার ব্যাগটা এখনো আছে, কিন্তু সে মানুষটা নাই। এ বিষয়ে তো আসলে অবাক। তো উনি লোকজন ডেকে জড়সড় করে সেই ব্যাগটা খুলতে গেলেন এবং ব্যাগটা খোলার পর ওখানে এমন সব কিছু ছবি দেখতে পেল যে ছবিগুলোতে দেখা যাচ্ছে যে এই মোল্লা বাড়িতে কিছু কিছু রুম পরিত্যক্ত হয়ে আছে, যে রুমগুলোতে কেউই যায় না। তো ওই রুমের ভেতরে দেখা যাচ্ছে কিছু কিছু ছবি, যে যিনি এই রিক্সায় ছিলেন তার ওয়াইফ সহ সেখানকার ছবিগুলো স্মৃতিচারণের জন্য তার কাছে এখানে রেখে গেছে। তো এগুলো দেখার পর ওখানে শুধু ছবিই ছিল, বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবের ছবি। তো এগুলো দেখার পর তিনি বললেন যে চাচা এটা এরকম একটা ঘটনা ঘটলো। তা উনি বলছেন আরে বাবা বলছেন যে তোমার আসলেই তোমার রিক্সায় আসছে, ওরা কিন্তু বিশ্বাস করতে পারতেছে না। তো পরে বলো যে জি চাচা শিওর আপনি, যে আমি তার সাথে কথা বলতে বলতেও আসছি, কিন্তু আমার অদ্ভুত ঘটনা কিছু লাগছিল। সেটা হচ্ছে যে উনি যে আমার রিক্সায় বসেছিল এটা আমি কোনোভাবেই টের পাইনি এবং আমি বুঝতেও পারতেছি না যে উনি আমার রিক্সায় ছিলেন। এরকম ধাক্কা লাগলে রিক্সা এরকম নড়াচড়া করতো উনি কোনো নড়তো না, এরকম একটা অবস্থা। কেমন অদ্ভুত লাগছিল আমারও। তো চাচা এখানে কেন আসতে চাইলো সে, আর কেন ফিরতে চাইছিল? তখন উনি বলল যে আসলে এই মোল্লা বাড়িতে ওনাকে যে বাকি ভাইরা ছিল আসলে ওনাদেরকে ডাক দেয় নাই, আর মোল্লা বাড়ি কাউকে ডাক দেয় নাই। ও কিন্তু রাগ করে এই বাড়ি থেকে চলে গেছিল। তো যাওয়ার পরে হঠাৎ শুনতে পাওয়া যায় যে উনি একটা বেওয়ারিশ লাশ হিসাবে তাকে মেডিকেলে ছিল। পরে গিয়ে খোঁজ খবর মিলে যে এটা মোল্লা বাড়ির বড় ছেলে ছিল। তাই এরা কাউ তাকে জমি ভাগ নিয়ে ঝামেলা ছিল, অভিমান করে বাড়ি থেকে চলে গেছিল। আর সে আসলে এই কিছু স্মৃতিময়, তার মা বাবার সঙ্গে যে স্মৃতিময় কিছু ছবি থাকে, এই ছবিগুলো আসলে দেওয়ার চেষ্টা করছেন মানুষকে। এবং একজন রিক্সা চালককে এটা দিলেন, যেটা তার পরিবারে যাবে এবং পরিবারের মানুষজন দেখবে যে তার সঙ্গে যে খারাপ আচরণ করা হয়েছে, যেন একটু সবাই বিষয়টা জানে। এই জন্য হয়তো বা কোনো জিন বা কোনো কিছু এই আকৃতিটা ধরে তার বাড়িতে আবার পাঠিয়ে দিয়েছেন। তো এই করিম চাচা যে সেদিন তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো, যিনি 25 বছর আগে মারা গিয়েছেন, তিনি তার রিক্সায় চড়েছেন। এই ঘটনার পর থেকে তিনি আর কখনোই রাতের বেলা রিক্সা নিয়ে বের হননি এবং তিনি এটার মধ্যে আর নেই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আশা করি যে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।